শোনা যায়? জি স্যার। আচ্ছা, আমরা একটু গত ক্লাসটা রিভিউ করি আস্তে আস্তে, না? কতজন এসছো তোমরা? 44, 45। আচ্ছা, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি কি জিনিস আমাকে একটু বলো তো, এক্সাম্পল গুলো বলো। স্যার অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এর জন্য এরিথ্রোব্লাস্টোসিস হসপিটালিস হতে পারে, এরপর মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, এগুলো স্যার। আচ্ছা, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার মেকানিজমটা বলো তো দেখি। টাইপ 2 এর মেকানিজমটা বলো একটু। স্যার ফার্স্টে হচ্ছে অ্যান্টিবডিজ প্রডিউসড এগেইনস্ট দ্য আরবিসি মেমব্রেন, তারপরে হচ্ছে স্যার অ্যান্টি আরবিসি মেমব্রেন অ্যান্টিবডি বাইন্ডস উইথ দ্য আরবিসি অ্যান্টিজেন, দেন ফরমেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, দেন হচ্ছে সেল লাইসিস অকার্স হবে হচ্ছে ফার্স্টে তিনটা ওয়েতে হয়। ফার্স্টে হচ্ছে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট হয়, এরপরে হচ্ছে স্যার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফরমেশন হয়, যেটা হচ্ছে আলটিমেটলি হুইচ প্রডিউস পোর ইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড সেল লাইসিস অকার্স। দেন হচ্ছে স্যার ইমিউনোগ্লোবুলিন জি, যেটা স্যার হচ্ছে বাইন্ড করবে হচ্ছে আরবিসি অ্যান্টিজেনের সাথে, এরপরে অপসোনাইজেশন হবে, এরপর স্যার অপসোনাইজেশন, বাইন্ড করা মানে অপসোনাইজেশন, তারপরে কি হবে? তারপর স্যার হচ্ছে ফ্যাগোসাইটোসিস হয়ে সেলটা লাইসিস হবে। এরপরে স্যার হচ্ছে এনকে সেলের মাধ্যমে হচ্ছে যে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সাইটোটক্সিক মানে এটি সেলুলার সাইটোটক্সিসিটির মাধ্যমে হচ্ছে ওখান থেকে এনকে সেল থেকে স্যার হচ্ছে পারফোরিন, গ্রানজাইম এগুলো প্রোডাকশন হবে। তারপরে হচ্ছে এনকে সেল কিভাবে বাইন্ড করলো? স্যার এনকে সেলের হ্যাজ রিসেপ্টরস ফর immunoglobulin G, and then immunoglobulin G binds with the NK cell, then NK cell release perforin and granzymes, then হচ্ছে cell damage occurs. আচ্ছা, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বলো তো, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি একজন বলো। স্যার এক্ষেত্রে মা হচ্ছে আরএইচ নেগেটিভ এবং ফিটাস যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে ফার্স্ট প্রেগন্যান্সির সময় যেহেতু প্লাসেন্টা দিয়ে হচ্ছে মাদার এবং ফিটাসের হচ্ছে মানে ব্লাড সাপ্লাই আলাদা করা থাকে, এই জন্য কোনো প্রবলেম হবে না। কিন্তু ডেলিভারির সময় কিছুটা হচ্ছে মানে ফিটাল ব্লাড হচ্ছে ম্যাটারনাল সার্কুলেশনে প্রবেশ করতে পারে। ডেলিভারির সময় না কখন? স্যার প্রিপারেশনের সময়, ডেলিভারি পরে প্লাসেন্টা প্রিপারেশনের সময়। জি স্যার, তখন হচ্ছে কিছুটা মায়ের বডিতে এন্টার করার ফলে মায়ের বডিতে তখন হচ্ছে সেটা এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউসড হবে, এর মানে সেটা হচ্ছে তখন সেন্সিটাইজেশন হয়ে থাকবে। এরপরে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে আবার যদি হচ্ছে ফিটাসটা তখন আবার এরকম পজিটিভ হবে এবং মার বডিতে অলরেডি তো হচ্ছে ওখানে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি প্রডিউস হয়ে আছে এবং হচ্ছে সেটা হচ্ছে আইজিজি, আমরা জানি যে আইজিজি হচ্ছে রিসেপ্টর থাকে, সেটা তখন প্লাসেন্টা ক্রস করে গিয়ে ফিটাসের হচ্ছে রেড ব্লাড সেলগুলোকে অ্যাটাক করবে এবং একই মেকানিজমে তখন হচ্ছে ফিটাসের হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। 5 বছর পরে যদি হয় আরবিসি, যেটা বললা অ্যান্টিবডি তৈরি হয়ে 5 বছর তো অ্যান্টিবডি থাকে, তখন কি হয়? এটা মেমোরি সেলের জন্য হবে বেসিক্যালি। জি স্যার, তখন মেমোরি সেলের জন্য। মেমোরি সেল প্রোডিউসেস হিউজ অ্যামাউন্ট অফ ইমিউনোগ্লোবুলিন জি, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কিভাবে প্রিভেন্ট করা যায় এটা? স্যার আমরা হচ্ছে অ্যান্টি ডি দিয়ে দিতে পারি, মানে আমাদের কান্ট্রিতে ইউজুয়ালি হচ্ছে মার এরকম ক্ষেত্রে ফার্স্ট মা যখন হচ্ছে ডেলিভারি হয় উইদিন 6 আওয়ার্স, মোর প্রিফারেবলি 1 আওয়ার এর মধ্যে হচ্ছে অ্যান্টি ডি যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই অ্যান্টিবডি গুলো গিয়ে যে মানে অ্যান্টিজেন গুলোকে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। ফলে তখন 4 দিন পরে দেই হবে না স্যার, হবে না, কারণ ততক্ষণে অলরেডি আমাদের যে মেমোরি বি সেল তারপর অ্যান্টিবডি এগুলো প্রডিউস হয়ে গেছে, মানে সেন্সিটাইজড হয়ে গেছে। জি স্যার, সেন্সিটাইজড হয়ে গেছে, এটা হবে না। আর আরেকটা যেটা হচ্ছে বেটার অপশন, সেটা হচ্ছে যে আমরা এর পরবর্তীতে প্রেগনেন্সির সময় মার
28 উইক থেকে আমরা হচ্ছে মাকে মনিটর করতে থাকবো, এবং মা এবং ফিটাসকে, যে ফিটাস ওখানে হচ্ছে রেড সেলের গায়ে যে অ্যান্টিজেন গুলো 28 উইকে তখন ফার্স্ট ডেভেলপ করে, তো আমরা দেখবো যে অ্যান্টিবডি টাইটারটা কেমন 28 উইকসে দেখবো, এবং পরবর্তী প্রতি উইকে একবার করে দেখবো, এবং সে সময় তখন যদি আমরা কোনো ব্যবস্থা নেই তাহলে সেটা হচ্ছে বেটার। 2 সপ্তাহ পর পর দেখতে হয়। হ্যাঁ, কি ব্যবস্থা নেওয়া যায়? ধরো মাইল্ড অ্যান্টিবডি রেজড হলো, তখন কি করতে হবে? মডারেটলি হলে কি হবে, আর সিভিয়ার হলে কি হবে? অ্যান্টিবডি যদি হচ্ছে যে মাইল্ড, মডারেট বা সিভি মানে হাই অ্যান্টিবডি ডি টাইটার থাকতে পারে। তো মায়ের যদি হচ্ছে যে এনটিডি টাইটারটা যদি আমরা মডারেট মানে পাই, মাইল্ড পাই, তখন হচ্ছে আমরা ডেলিভারি পর্যন্ত হচ্ছে ওয়েট করবো। এমন একটা সেন্টার আমরা ডেলিভারি করাতে চাই, মানে ডেলিভারি করাবো যেখানে হচ্ছে যে আমাদের ফটোথেরাপি আর এক্সেস ট্রান্সমিশনের হচ্ছে যে আমাদের সুবিধা আছে। আর যদি হচ্ছে মায়ের হচ্ছে যদি মডারেট এনটিডি টাইটার থাকে, তখন হচ্ছে আমরা হচ্ছে প্লাজমা ফেরোসিস করবো, মানে হচ্ছে আমরা ওর ব্লাডটাকে মানে এখানে ব্লাডটাকে নিয়ে হচ্ছে ওইখান থেকে প্লাজমাটাকে ফার্স্ট সেলটাকে আলাদা করবো, দেন প্লাজমাটাকে ডিসকার্ড করে দিয়ে সেলটাকে আবার রিইনফিউজ করবো। এটা কিভাবে রিইনফিউজ করে? Cells are resuspended in fresh frozen plasma or fresh albumin solution. জি স্যার। তারপরে ওটা দিতে হবে, তাই না? সেল তো আর দেওয়া যাবে না। স্যার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা অ্যালবুমিন সলিউশন, অ্যালবুমিন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা গেল। আর যদি সিভিয়ার হয় তখন এখানেও কিন্তু ক্ষেত্রে হচ্ছে তখন মানে ফিটাল এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে। ফিটাল এক্সচেঞ্জ ট্রান্সমিশন কিভাবে করে, মানে কি এখানে হচ্ছে টেক আউট অফ আরএস পজিটিভ ব্লাড ফ্রম ফিটাস, এবং হচ্ছে আমরা আরএস নেগেটিভ ব্লাডটা হচ্ছে ইনফিউজড করবো এট দ্য ইন্টারভাল অফ 10 to 21 days। এটা ডিপেন্ড করে ওর বডিতে কতটুকু অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে ওইটার উপর। সব ক্ষেত্রেই কিন্তু এমন সেন্টারে তোমার ডেলিভারি করাতে হবে যেখানে ওগুলো ফ্যাসিলিটিজ আছে, তাই না? ফটোথেরাপি, তারপরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ফ্যাসিলিটিস যেখানে আছে সেই সব সেন্টারে এই সব বাচ্চাদের ডেলিভারি করে, তাই তো? আচ্ছা, তো ওই যে 28 উইকে দিতে হয় না একটা, 28 উইক, তারপর 34 উইক, সব কথাবার্তা আছে, ওগুলো কি? স্যার 28 থেকে বেশ করে দেওয়া হয়, তখন হচ্ছে ফার্স্ট আরএস অ্যান্টিজেনটা অ্যাপিয়ার করে, আর 34 উইকে হচ্ছে ফিটো প্লাসেন্টাল যে ব্লিডিংটা স্টার্ট হয়। আইডিয়ালি 3 বার দিতে হবে, তাই না? আইডিয়ালি 28 উইক, 34 উইক এন্ড জাস্ট আফটার ডেলিভারি। কিন্তু একটা যদি কেউ দেয় জাস্ট আফটার ডেলিভারি দিতেই হবে, তাই তো? আচ্ছা, স্যার গুড। কুমস টেস্ট সম্পর্কে বলো তো দেখি, একজন মেল কেউ বলো, ছেলে। কুমস টেস্ট যে কেউ একজন বলো, কুমস টেস্ট। স্যার এখানে কুমস রিএজেন্টের মাধ্যমে হচ্ছে মানে আইজিজি অ্যান্টিবডিটা আরবিসি মেমব্রেনে অথবা ম্যাটারনাল ব্লাডে ডিটেক্ট করা হয়। হোয়াট ইজ কুমস রিএজেন্ট? কুমস রিএজেন্টস আর অ্যান্টি-হিউম্যান আইজিজি ডেভেলপড ইন গোট। কত ধরনের আছে কুমস টেস্ট? স্যার 2 টাইপস, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্টটা কি দিয়ে কি দেখে, ইনডিরেক্টটা দিয়ে কি দেখে? ডিরেক্টের মাধ্যমে স্যার যেটা হচ্ছে মানে ফিটাসের আরবিসি তে যে অ্যান্টিবডি বাউন্ড থাকে ওইটা দেখে, আর যেটা ইনডিরেক্টের মাধ্যমে ম্যাটারনাল ব্লাডে যে ফ্রি অ্যান্টিবডি থাকে সেটা ডিটেক্ট করে। গুড। তাহলে ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে, এটা কেন বলে? সেই ইরাথ্রোব্লাস্টের লেভেলটা বেড়ে যায়। ইরাথ্রোব্লাস্টোসিস, তাই না? লিউকোসাইটোসিস যেমন লিউকোসাইট কাউন্ট বাড়লে ওখানে হয় ইরাথ্রোব্লাস্টোসিস, ব্লাডে বেড়ে যায়, ওই জন্য বলা হচ্ছে। কেউ কেউ বলে যে ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, কয়জন আসছে তোমরা? 101। আরেকটু পরে। আচ্ছা, তোমরা বলো তো দেখি, টাইপ 2 আরেকটা আছে, আমি বলি নাই সেদিন, সেটা হলো ওয়েজানাস গ্রানুলোম্যাটোসিস। টাইপ 2 হাইপারসেনসিটিভিটি ডিসঅর্ডারে আমরা কতগুলা এক্সাম্পল দিয়েছিলাম। একটা আছে হলো ওয়েজানাস গ্রানুলোম্যাটোসিস, এইটা আছে। রিউমাটিক কার্ডাইটিস। রিউমাটিক কার্ডাইটিস কিভাবে হতে পারে বলতে পারবা? জি স্যার। জি স্যার। বলো তো, এটা তো ব্যাকটেরিওলজিতে পড়ানো হয়েছে, বলো। জি স্যার।
পায়োজেন দিয়ে যখন ইনফেকশন হয় তখন এটা যে এম প্রোটিন থাকে ওইটার এগেইনস্ট অ্যান্টিবডি প্রোডাকশন হয়। ওইটার সাথে যে মলিকুলার মিমিক্রি থাকে হচ্ছে আমাদের যে মায়োকার্ডিয়ালে যে সেলগুলো থাকে, তখন ওই সেলগুলোতে যে অ্যান্টিজেন গুলো থাকে ওই অ্যান্টিবডি গুলো যে অ্যান্টিজেন গুলোর সাথে বাইন্ড করে ক্রস রিঅ্যাক্ট করে, তাই না? একেবারে এখানে ক্রস রিঅ্যাক্ট বলে, তাই তো? হ্যাঁ, তারপরে দেন হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্ম হয়েছে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, হয়ে যা যা করার দরকার সব করবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা বলবো হলো এবিও ইনকম্প্যাটিবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। এবিও ইনকম্প্যাটিবিলিটি, এবিও ইনকম্প্যাটিবিলিটি যেটা হয় সেটা হলো মা যদি ও গ্রুপ, বাচ্চা এ বি বা এ বি হয়, ব্লাড গ্রুপ হয়, এটা আমরা আগে বলেছিলাম যে ইট ইজ মিসনোমার, যে ফিজিওলজিক্যাল জন্ডিস অনেকে বলে, এটা কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিস না, অল আর প্যাথোলজি, কিন্তু একটা কমন নেম চলে আসছে যে ফিজিওলজিক্যাল জন্ডিস। প্রায় বাচ্চারই কিন্তু এটা হতে পারে, হ্যাঁ, অনেক বাচ্চারই হয়, কম বেশি। এখন তোমরা কতজন আসছো? 109। তাহলে ও গ্রুপে মা যদি ও গ্রুপ হয়, বাচ্চা যদি এ বি বা এ বি গ্রুপ হয়, তখন আর কি এই এটা হতে পারে। আচ্ছা, তার আগে আমরা একটু ওইদিকে বলি, আরো কয়েকজন আসে, হ্যাঁ, খুব দরকারি জিনিস। ওয়েজানাস গ্রানুলোম্যাটোসিস, এটা সম্পর্কে আমরা বলি, ওটাও কিন্তু টাইপ 2 হাইপারসেনসিটিভিটি ডিসঅর্ডার। ওইটা প্রিয়াঙ্কা সিয়াঙ্কা করে না, নাম শুনেছো? প্রিয়াঙ্কা সিয়াঙ্কা, এগুলো দেখবা ওয়ার্ডে গিয়ে নেফ্রোলজি ইউনিটে এগুলো পড়ে। হ্যাঁ, ওয়েজানাস গ্রানুলোম্যাটোসিস ডায়াগনোসিসের জন্য এই প্রিয়াঙ্কা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এবিওতে চলে আসি, 115 জন। তাহলে মা যদি ও গ্রুপ হয়, বাচ্চা যদি ঠিক আছে, আইজিএম টাইপ। এখন ও গ্রুপ যাদের, পার্সন অফ ও ব্লাড গ্রুপ, এটা কোনো অ্যান্টিজেন নাই, নো এ নো বি অ্যান্টিজেন, কিন্তু তাদের
দুটো অ্যান্টিবডি আছে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি। এটাও কিন্তু আইজিএম। এবি ব্লাড গ্রুপ যাদের, তাদের কি থাকে, অ্যান্টি এ, অ্যান্টিজেন এ এবং বি থাকে, নো অ্যান্টিবডি। এই জন্য বলা হয় এবি ব্লাড গ্রুপ কি বলা হয়, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, মানে সে সব গ্রুপে ব্লাড নিতে পারে, অ্যান্টিবডি নাই তার মধ্যে। আর ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, কারণ ওর হলো কোন অ্যান্টিজেন নেই। অ্যান্টিজেন। হ্যাঁ, সেটাই। তাহলে আমরা জানলাম যে ও গ্রুপের যদি মা হয় আর বাচ্চা যদি এ বি বা এবি হয়, তাহলে এবি ইনকম্প্যাটিবিলিটি। ও গ্রুপের মা বাচ্চা ও গ্রুপ হলে এটা কিন্তু হবে না, এ গ্রুপের মা বাচ্চা এ গ্রুপ হলে এটা হবে, এরকম বি গ্রুপের মা বাচ্চা বি হলে হবে না। তাহলে এই ঘটনাটা ঘটে এবং এটা প্রায়ই এরকম দেখা যায়। কেন হয় এটা, এটা আর কি, সেটা হলো এই যে ও গ্রুপের আমি বললাম বারবার যে these are IgM অ্যান্টিবডিজ। হ্যাঁ, কখনো 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 small amount of IgG are produced। এই যে ও গ্রুপের মা, তার মধ্যে দুটো অ্যান্টিবডি আছে, তাই না, অ্যান্টি এ অ্যান্টি বি, তাই তো? হ্যাঁ, এগুলো হলো IgM টাইপ। Sometimes small quantity of IgG are produced, usually IgG2 বলা হয়, ইউজুয়ালি এখন পর্যন্ত যে ধারণা। তাহলে IgG এর অনেকগুলো ক্লাস আছে না, সাবটাইপ আছে না, 1 2 3 4, তাই না? এখন পর্যন্ত যেটা বলা হয় যে IgG2 টাইপটা এখানে তৈরি হতে পারে, কিন্তু স্মল কোয়ান্টিটি, স্মল অ্যামাউন্ট। যার ফলে হয় কি, যদি তৈরি হয় IgG, তাহলে কি হবে, IgGটা ইট ক্যান ক্রস প্লাসেন্টা। প্লাসেন্টা ক্রস করলে মা ও গ্রুপ বাচ্চা এ গ্রুপ যদি হয়, তাহলে ওর মধ্যে তো অ্যান্টি এ আছে মার মধ্যে, তাই না? অ্যান্টি এ IgGটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার মধ্যে যাওয়ার পরে তাহলে বাচ্চার আরবিসির সাথে বাইন্ড করলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে আরবিসিটা লাইসিস। তেমনি ভাবে ও গ্রুপের মা অ্যান্টি বিও আছে তার মধ্যে, অ্যান্টি বি যদি IgG টাইপ তৈরি হয়, তাহলে বাচ্চার যদি বি গ্রুপ প্লাসেন্টা ক্রস করে গিয়ে বি গ্রুপের ব্লাডকে লাইসিস করে দিবে, ঠিক আছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, হয়ে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন একটা কমপ্লেক্স হবে, হয়ে লাইসিস করে দিবে। এবি গ্রুপ হলেও তো হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম যে ও গ্রুপের মা বাচ্চা যদি এ বি বা এবি হয়, সাধারণত এটা কি হয় এখানে, যে ও গ্রুপের মায়ের মধ্যে অ্যান্টি এ এবং অ্যান্টি বি থাকে, এগুলা IgM। কিন্তু কখনো কখনো স্মল কোয়ান্টিটি অফ IgG আর অলসো প্রডিউসড, এবং এটা সাধারণত IgG2। This IgG2 small quantity, if it is produced, it can cross placenta and can bind with the RBC of the fetus and causes hemolysis। ঠিক আছে? তাহলে কি হলো এটা, অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডিজ আর immunoglobulin M type। Sometimes small quantity of immunoglobulin G can also be produced against A and B antigen। যদি প্রোডাকশন হয় তাহলে এটা হবে না, সবার কিন্তু হয় না, সব বাচ্চাদের হয় না, এবং স্মল কোয়ান্টিটি যেহেতু হয়, অল্প জন্ডিসে ভালো হয়ে যায়, এটাই, ঠিক আছে? তাহলে তেমনি ভাবে এখানে আমি একটু বলে রাখি, মা যদি এ গ্রুপ হয়, তাহলে তার মধ্যে অ্যান্টি বি অ্যান্টিবডি আছে, তাই তো? আমরা আগেই বলেছি এ গ্রুপের মার মধ্যে কোনটা আছে, এই যে এখানে অ্যান্টি বি অ্যান্টিবডি। তাহলে এখানে যদি IgG তৈরি হয়, বাচ্চা যদি বি গ্রুপ হয়, মা এ গ্রুপ বাচ্চা বি গ্রুপ, তাহলে এটা হতে পারে, পারে না? জি স্যার। মা বি গ্রুপ বাচ্চা এ গ্রুপ, সেখানে হতে পারে। জি স্যার।
হ্যাঁ, ঠিক আছে। মা যদি এবি হয়, বাচ্চা এ বি বা অন্য কিছু হলে হবে? হবে না। তাই না? তাই তো? কারণ মার এবি গ্রুপের মধ্যে তো কোনো অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি নাই। তাহলে এটা বলতে হবে সাধারণত মা যদি ও গ্রুপ হয়, বাচ্চা এ বি বা এবি হলে এটা হয় সাধারণত। কিন্তু এ গ্রুপের মা যদি হয় বি গ্রুপের বাচ্চা হলেও হতে পারে, বি গ্রুপের মা যদি হয় এ গ্রুপের বাচ্চা হলেও কিন্তু হতে পারে। ঠিক আছে? তাহলে সাধারণত এটাই মনে রাখবা যে ও গ্রুপের মা যদি হয় বাচ্চাদের সাধারণত এটা, কিন্তু ওগুলো মনে রাখতে হবে, ওগুলো হইতে পারে। আচ্ছা, কারণ ও গ্রুপ হলো বেশি, আর যেহেতু দুটাই আছে অ্যান্টি অ্যান্টি বি, কাজে বাচ্চা আদার এ বি অথবা এ বি হবেই, তাই না? হওয়ার কথা। তো যার ফলে এটা এটা বেশি দেখা যায়। ওই জন্য আমরা বলি যে ও গ্রুপের মা বাচ্চা এ বি বা এ বি যদি হয়। কিন্তু এটাও হতে পারে এ গ্রুপের মা বাচ্চা বি গ্রুপ যদি হয়, এটা হতে পারে বি গ্রুপের মা বাচ্চা এ গ্রুপ হলেও কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে এবিও যেটা প্রশ্নটা হলো মার মধ্যে বাচ্চা যখন ফিটার লাইফে থাকে না, তখন কি হয়, আরবিসি যখন ভেঙে যায় তখন বিলিরুবিন ফিটাসের যে লিভার, তখন তো ওখানে একটা এনজাইম লাগে কনজুগেশনের জন্য। নামটা কি এনজাইমটা? গ্লুকুরোনিক অ্যাসিড। হ্যাঁ, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, তাই না? ওটা ওটা কি করে, কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিন করে, তাই তো? এটা এর জন্য ম্যাচুরিটি অফ দি লিভার লাগে। ফিটাল লিভার তো ইনম্যাচিউর, ওখানে যেসব বিলিরুবিন হয় সেই মানে আনকনজুগেটেড সব প্লাসেন্টা ক্রস করে মার লিভারে গিয়ে মার লিভার দিয়ে এটা কনজুগেটেড হয়ে এক্সক্রিট হয়। ঠিক আছে? তাহলে আরো অনেক তাহলে কি কি মানে প্রোডাক্ট, মানে হোয়াট আর দ্য প্রোডাক্টস দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টা ফ্রম ফিটাস টু মাদার? যেমন আছে এক্সাম্পল কতগুলো আছে, বিলিরুবিন তো আমরা বললাম, তাই না? আয়রন, ভিটামিনস, মিনারেলস, সাম মেটাবলিক প্রোডাক্টস অফ দ্য ফিটাস, হ্যাঁ, এগুলা আর অলসো ক্রসড ইন প্লাসেন্টা while fetus in uterus। ঠিক আছে? মা থেকে বাচ্চার মধ্যে যাচ্ছে, তারপরে আয়রন, ভিটামিন, মিনারেল এগুলো যাচ্ছে, বাচ্চা থেকে মেটাবলিক প্রোডাক্ট যেগুলো এগুলো এক্সচেঞ্জ হতে পারে, বিলিরুবিন হতে পারে। এখন বাচ্চা মানে যে প্রশ্নটা করা হয়, বাচ্চার ডেলিভারির পরে জন্ডিসটা হয়, তাই না? বাচ্চা পেট মানে ইন্টারইউটেরিন লাইফে তো জন্ডিস বোঝা যায় না, এবং ডেলিভারির সাথে সাথে কিন্তু বোঝা যায় না, কয়েক ঘন্টা পর থেকে বোঝা যায় হলুদ হয়ে যাচ্ছে। তাহলে এর উত্তরটা কি হবে একজন বলো তো? ফিটাল লিভার যেহেতু ইম্যাচিউর, ওইখানে হচ্ছে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা থাকে না। আর ফিটাসের বার্থের পরে তখন তো ফিটাসের বডিতে যে হেমোলাইসিসটা হচ্ছে, সেই হেমোলাইসিসটা তারপরে বিলিরুবিনটা আনকনজুগেটেড অবস্থায় থেকে যায়, যার ফলে তখন জন্ডিস ডেভেলপ করে। তো মার লিভার তো এখানে পাচ্ছে না হেল্প, তাই না? এটাই। তাহলে এই প্রশ্নটা কিন্তু করা হয় যে কেন ইমিডিয়েটলি হচ্ছে না, কয়েক ঘন্টা পরে হচ্ছে? কারণ হেমোলাইসিস হতে তো সময় লাগে, এটাই। তাহলে বাচ্চা মানে ডেলিভারির পরে যে হেমোলাইসিস কন্টিনিউ করে এবং আনকনজুগেটেড বিলিরুবিন, যেহেতু ফিটাল লিভারটা তখনো ম্যাচিউর হয় না, যার ফলে unconjugated bilirubin cannot be conjugated and cannot be excreted. As a result, unconjugated bilirubin level is increased in newborn baby. As a result, jaundice develops. এটা কয়েকদিন থাকে, এবং এই কয়েকদিনের মধ্যেই কিন্তু যদি এটাকে ম্যানেজ না করা যায়, it can cause severe damage of the brain. হ্যাঁ, তো কি ম্যানেজ করতে হয়, যেটা আমরা আগেই বলেছি যে ফটোথেরাপি এবং এক্সচেঞ্জ ফিটাল এক্সচেঞ্জ ফিটাল না মানে এক্সচেঞ্জ ট্রান্সমিশন কিন্তু হয়। হ্যাঁ, এটা ঢাকা মেডিকেল কলেজে অনেক ক্লিনিকে হয়। তো এটা নিওনাটাল ওয়ার্ডে গিয়ে দেখবা ওরা এক্সচেঞ্জ ট্রান্সমিশন দেয়। তাহলে এই হলো এবিও ইনকম্প্যাটিবিলিটি, যেটা আমরা ভুল করে বলি, কি বলি, ফিজিওলজিক্যাল জন্ডিস। ঠিক আছে? এই জিনিসটা কারোই ক্লিয়ার নেই। তাহলে
কাদের হয় ফিজিওলজিক্যাল মানে এই এবিও ইনকম্প্যাটিবিলিটি যদি মা ও গ্রুপ হয়, বাচ্চা এ বি বা এবি হয়। এছাড়াও মা এ হলে বাচ্চা যদি বি হয় সেটা এখানে হতে পারে, মা বি হলে বাচ্চা এ হলে, মা যদি বি গ্রুপ হয় বাচ্চা যদি এ গ্রুপ হয় সেখানেও হতে পারে। এটা ঘটনাটা কি ঘটে যে আইজিএম অ্যান্টিবডি, সাধারণত অ্যান্টি এ অ্যান্টি বি এই অ্যান্টিবডি গুলা আইজিএম, কিন্তু কখনো কখনো স্মল কোয়ান্টিটি অফ আইজিজি অ্যান্টিবডিজ আর অলসো প্রডিউসড ইন ম্যাটারনাল ব্লাড, maternal body. If IgG antibodies are produced, it can cross placenta and enters in fetal blood. That immunoglobulin G can bind with the fetal RBC and antigen antibody reaction occurs, immune complex is formed and complement activation occurs, membrane attack complex is formed, RBC lysis. But after delivery, during intrauterine life, the bilirubin, unconjugated bilirubin, crosses the placenta and it enters in maternal liver where it is conjugated and excreted from the body. But after delivery, when hemolysis occurs, the unconjugated bilirubin level is raised in fetal blood, that is in baby's blood. As a result, jaundice is developed. How we can manage this case? By putting the baby in phototherapy, and also if it is still very high, that if the bilirubin level is still very high, exchange transfusion can be done. এবং গ্রামে গঞ্জে ওরা সূর্যের আলোতে দেয়, সানলাইটে দিলে দেখা যায় যে বাচ্চাদের কোনো সমস্যা। আর আমরা যদি এটা না করতে পারি তাহলে কিন্তু সিভিয়ার ব্রেন ড্যামেজ হতে পারে। আচ্ছা স্যার, ওই যে বিলিরুবিনের লেভেলটা বলছিলেন ওটা যদি একটু আরেকবার বলতেন। 15 সাধারণত বলা হয় যে 15 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি যখন হয় তখন এই পর্যন্ত বলা হয় যে তেমন কোনো কিছু দরকার নেই। 15 এর যদি উপরে যায় এটা একটা গ্রস লেভেল আর কি। হ্যাঁ, সাধারণত নিওনাটোলজিস্টরা পেডিয়াট্রিশিয়ানরা ওরা কি করে 15 মিলিগ্রাম পার ডেসিলিটার যতক্ষণ হয় ততক্ষণ আর কিছু পারে না। আর বেশি যখন হয় তখন আর কি ওরা ফটোথেরাপি করে। 25 এর বেশি বা 30 এর বেশি হয়ে গেলে তখন দেখা যায় তার এক্সচেঞ্জ ট্রান্সমিশন। এটা ভ্যারি করে, দেখা গেল যে ফটোথেরাপি দিয়ে কমছে না, যে লেভেলে কমার কথা সে লেভেলে কমছে না, তখন তারা এক্সচেঞ্জ ট্রান্সমিশন। এটা ওই ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যালি অ্যাসেস করে সেই ব্যাপারে ডিসিশন নেয়। তাহলে আমরা এবিও ইনকম্প্যাটিবিলিটিটা বললাম, এটা কিন্তু কমন। এখন মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন তোমরা দেখেছো ওয়ার্ডে কখনো? কেউ দেখো না? মানে এক গ্রুপের ব্লাড যদি আর এক গ্রুপে দাও, if blood of B group is transfused in recipient of A group, or if blood of A group is transfused in a recipient of B group, এগুলো তখন এটাকে বলা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, আমরা জানি যে এ এবং বি তে যে অ্যান্টিবডি আছে উল্টো, তাই না? এ গ্রুপের যাদের ব্লাড তাদের অ্যান্টিবডি আছে অ্যান্টি বি, বি গ্রুপ যাদের ব্লাড তাদের অ্যান্টিবডি আছে অ্যান্টি এ। তো কাজে দুটোই কিন্তু রিয়াকশন, যে আমরা এ গ্রুপের ব্লাড যখন বি গ্রুপ পেশেন্টকে দিলাম, এ গ্রুপের আছে অ্যান্টিবডি, বি গ্রুপের আরবিসি গিয়ে বাইন্ড করবে, করে মেমব্রেন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে আরবিসি লাইসিস করবে। আবার বি অ্যান্টি বি যে অ্যান্টিবডি আছে, হ্যাঁ, সেটাও গিয়ে আবার লাইসিস করবে। তো এই যে জিনিসগুলা, যার ফলে আলটিমেটলি হেমোলাইসিস। এবং যখন ব্লাড দেওয়া শুরু হয় তখন কিন্তু অনেক মানে আরবিসি তো যায়, তারপরে হেমোলাইসিস শুরু হয়ে যায়। হেমোলাইসিস যখন শুরু হয়ে যায় তখন কিন্তু ইনিশিয়ালি পেশেন্ট কেউ শিভারিং হয়, মানে চিলিং, কাঁপতে থাকে। তারপরে একটু পরে তাদের চেস্ট পেন শুরু হয় এবং তারপরে লয়েন পেন হয়, তারপরে তাদের ইউরিনারি আউটপুট কমে যায়, বন্ধ হয়ে যায়। So these are the features patient
can develop after mismatched blood transfusion. তাহলে mechanism কিন্তু same. Type 2. Antigen antibody reaction occurs, complement activation occurs, membrane complex is developed, and that membrane complex causes lysis of the cell. Same কিন্তু mechanism. এখানে just কোন অ্যান্টিজেন কোন আর অ্যান্টিবডি সেটা মানে ফিট করতে হবে, মেকানিজম সব একই। আচ্ছা, মেকানিজম আমি বললাম। তাহলে যেখানে আমাদের জানতে হবে যে চিলিং বা শিভারিং চেস্ট পেন কেন হয়, তারপরে লয়েন পেন কেন হয়। হ্যাঁ, দেখা যায় যে পিঠে ব্যথা হচ্ছে, লোয়ার ব্যাক পেন হচ্ছে, কিডনি ডিজিজ। চেস্ট পেন হয় ডিউ টু এনগর্জমেন্ট অফ দি ভেসেল বাই হিমোগ্লোবিন। প্রচুর আরবিসি ভেঙে যাচ্ছে, যার ফলে হিমোগ্লোবিন গুলো বের হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিন গুলো গিয়ে ভেসেল গুলা এনগর্জ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। তেমনি ভাবে যদি চেস্টের যেসব ভেসেল গুলো আছে এখানে করার পরে টাইটনেস ইন দ্য চেস্ট, patient feels tightness in the chest. For the same reason, when the hemoglobin that is renal tubules are engorged with hemoglobin গিয়ে renal tubule গুলা ব্লক করে দিচ্ছে, তখন দেখা যায় যে লয়েন পেন, এবং এটা বেশিক্ষণ থাকলে দেখা যায় যে ইউরিন আউটপুট স্টপ হয়ে যায় এরকম। এই জন্য কি করতে হয়, যদি এটা মানে ইমিডিয়েটলি বোঝা যায়, যদি শিভারিং শুরু হয়ে যায় এটা বোঝা যায়, না হলে দেখা যায় যে টাইটনেস ইন দ্য চেস্ট হচ্ছে অথবা লয়েন পেন হচ্ছে অথবা আইডেন্টিফাইড হয়ে গেল, কি করতে হবে তখন? ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু স্টপ ট্রান্সফিউশন। তারপরে ইউ হ্যাভ টু কিপ দ্য ইউরিন আউটপুট ইনট্যাক্ট বাই কিপিং ডায়েরি, বাই অ্যাডমিনিস্টারিং ডায়ারিটিস, ফুসেমাইড। ঠিক আছে, আইভি একটা লাগিয়ে দিতে হবে, দিয়ে ফুসেমাইড ইনজেকশন দিতে হবে, ইমিডিয়েটলি এটা স্টপ করতে হবে। তারপরে আইভি ফ্লুইড দিয়ে ফুসেমাইড দিতে হবে। কেন? কিডনি রেনাল টিবিউলে যেগুলো আছে সেগুলো যেন চলে যায় এবং ইউরিন আউটপুট যেন, ইউরিনাল ফ্লোটা যেন ইনট্যাক্ট থাকে। আর একটা প্রশ্ন যে পেশেন্ট শকে যেতে পারে, আমি কালকে আলাপ করেছিলাম, না কালকে কি আলাপ করেছিলাম যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে এগুলো হলো, অ্যানিউরিয়া হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, এই সেইগুলো সব কেন হয় কালকে বলেছিলাম। কেন হয় বলতো? হয় পেশেন্ট অ্যাক্টিভেশন হয়ে ওই যে C3 C4 এর 5 এ হয়, যেগুলো হচ্ছে মাসেলের যে ওইখানে হচ্ছে ডিরেক্ট মেডিকেটর রিলিজ। গুড। When complement is activated, C3A, C4A and C5A are produced. These are anaphylotoxins. These anaphylotoxins degranulate mast cells and vesicles and release mediators. The mediators then cause shock, vascularization, extravasation of the fluid, hypovolemic shock. তাহলে সবগুলোই হতে পারে, কিন্তু চেস্ট পেন, অ্যানিউরিয়া, লয়েন পেন, শক, এগুলো হতে পারে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, কাজে তাহলে কি করতে হবে? ব্লাডের যে আগে মিলাই দেখতে হবে এবং ক্রস ম্যাচিং রিপোর্টটা আছে কিনা দেখতে হবে। দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে, তার মানে নিজের ভুলটা তখন আর হবে। আর যদি ওখান থেকে ওরা লিখতে ভুল করে ব্লাড ট্রান্সমিশন ডিপার্টমেন্ট থেকে, তখন আর কি হতে পারে। এই জন্য কিছুক্ষণ অবজার্ভ করতে, ব্লাড ট্রান্সমিশন দিয়ে আমি চলে গেলাম 3-4 ঘন্টা না, এরকম 15 মিনিট থেকে আধা ঘন্টা ওখানে দেখতে হয়। যদি কোনো সমস্যা হচ্ছে দেখলে এগুলো আইডেন্টিফাই হয় এবং রোগীটা বেঁচে যায়। এরকম 2-1 জায়গায়, অনেক জায়গায় হয়েছে যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন দিয়ে রোগী মারা গেছে, কেস হয়েছে এবং অনেক ঘটনা ঘটে গেছে। যাও, তাহলে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি আর একটা যেটা বলেছিলাম, ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস। ঠিক আছে, ওইটা হলো WBC, হোয়াইট ব্লাড সেল। এর মধ্যে একটা অ্যান্টিজেন থাকে, নরমালি ওইটা ভিতরে থাকে, যখন অ্যাক্টিভেটেড হয় তখন বাইরে আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা নাই বললাম। তুমি দেখবো ওয়ার্ডে যখন প্রিয়াঙ্কা করে, প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা যদি পজিটিভ হয় তাহলে ইট গোজ ইন ফেভার অফ ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস। হ্যাঁ, আমি পরে আরেকটু পরে বলবো এটা, যখন
এসএলই এর সাথে এটা ডিফারেন্সিয়েশনে খুব দরকার, ঠিক আছে? সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এটা কিডনি সমস্যা হয়েছে, কিডনি সমস্যা হয়েছে, এটা কি এসএলই এর জন্য হলো না ওই জেনারেল গ্রানুলোমাটোসিস, দুটো একই রকম। তখন দুটোর জন্য দুটো টেস্ট করা হয়, একটা প্রিয়াঙ্কা আর একটা হলো অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অ্যান্টিবডি এগেইনস্ট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অ্যান্টি ডিএস ডিএনএ বলে। যদি অ্যান্টি ডিএস ডিএনএ পজিটিভ হয় এটা এসএলই, আর যদি প্রিয়াঙ্কা পজিটিভ হয় তাহলে ওই জেনারেল গ্রানুলোমাটোসিস। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো দেখবা যে ওটা নেফ্রোলজি ইউনিট, আমি ওদিকে আর বেশি যাচ্ছি না। তার টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, টাইপ 3 হাইপারসেনসিটিভিটি এটাকে বলা হয় অলসো কল্ড ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। টাইপ 2 কে কি বলা হয়? টাইপ 2 হাইপারসেনসিটিভিটিকে সাইটোটক্সিক টাইপ, সাইটোটক্সিক টাইপ, আর টাইপ 3 কে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ ফর্মড ইন সার্কুলেশন, ইমিউন কমপ্লেক্স ডিপোজিটস ইন ডিফারেন্ট অর্গান। তাহলে তিনটা ফেজ আছে আমরা যদি বলতে চাই, তাহলে ফরমেশন অফ দি ইমিউন কমপ্লেক্স এটা একটা ফেজ, তারপরে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন অর্গানস এটা আরেকটা ফেজ, আরেকটা আছে হলো ইনফ্লামেটরি ফেজ, ডিপোজিশন হওয়ার পরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, হয়ে ইনফ্লামেশন। তাহলে তিনটা আমরা বলতে পারি যে ফরমেশন অফ ইমিউন কমপ্লেক্স ইন সার্কুলেশন, ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স 2 নম্বর স্টেপ, আর 3 নম্বর স্টেপ হলো ইনফ্লামেট মানে স্টেপ অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনটা কিভাবে হয়? যে আমরা জানি যে whenever and wherever immune complex is formed, complement activation will occur if complement is present. আমরা এটা বডিতে হতে পারে, বাইরে হতে, বাইরে কিন্তু কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এটা টেস্ট করি আমরা, ঠিক আছে, বাইরেও করা যায়। তাহলে যেখানেই কমপ্লিমেন্ট থাকবে এবং যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে সেখানেই ইনফ্লামেশন হবে এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, ইনফ্লামেশন না, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে আমরা বলছিলাম কি যে ইমিউন কমপ্লেক্স ইজ ফর্মড, তার ইন সার্কুলেশন, ইট ডিপোজিটস ইন ডিফারেন্ট অর্গানস, অর্গানের ডিপোজিশনের পরে তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন উইল অকার। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে অনেক ঘটনায় ঘটে, আমরা এর আগে বললাম মেমব্রেন একটা কমপ্লেক্স মেইন, তাই না? C3 দিয়েও ওখানে কিছু কাজ করেছে, অক্সিজেনাইজেশন ফাগোসাইটোসিস। এখানে যেটা হলো নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট products of complement activation which mediate type 3 hypersensitivity reaction. তাহলে নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরস কোনগুলো আছে? C5a, C5b67, C5a কিন্তু আবার অ্যানাফাইলাটক্সিনস ওর মধ্যে আছে, তাই না? আবার এটা নিউট্রোফিল কে অ্যাট্রাক্ট করে, তার মানে these are neutrophil chemotactic factors, মানে কি these factors attract neutrophil at the site of reaction, ঠিক আছে? তাহলে সি কোনটা কোনটা মানে কোন কোন মানে products of complement activation which act as neutrophil chemotactic factors কি আছে? C5a, C5b67, 8, 9 লাগাই দিলে কিন্তু আবার মানে একটা কমপ্লেক্স, ঠিক আছে? ওই জন্য C5b67 পর্যন্ত যদি হয় it will attract neutrophil at the site of reaction. তাহলে যখন অ্যাট্রাক্ট করে তার মানে কি নিউট্রোফিলস আর অ্যাকুমুলেটেড, তাই না? তারপরে যখন অ্যাকুমুলেটেড হবে ওইখানে neutrophil try to engulf the immune complex but fail. Normally কিন্তু immune complex is being produced in body in circulation, and neutrophil, macrophage, they just engulf it and degrade it intracellular. Normally কিন্তু প্রোডাকশন হচ্ছে, এগুলা নিউট্রোফিল গুলা সার্কুলেশনে ওগুলাকে এনগালফ করে
ইন্ট্রাসেলুলার ডিগ্রেড করে। কিন্তু when the immune complex is firmly bound to the organ, neutrophil tries to engulf it but fail. হ্যাঁ, আমি একটু পরে বোঝা যাবে আর একটু। ধরো যে গ্লোমারুলোনেফ্রাইটিস, হ্যাঁ, ইমিউন কমপ্লেক্স তৈরি হলো কিসের জন্য? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। তৈরি হওয়ার পরে সার্কুলেশনে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে গেল, ঠিক আছে। স্কিন ইনফেকশন হয়েছে, হওয়ার পরে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা এর যে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি, তারপরে অ্যান্টিজেনটা তো ওখানে আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো। এই কমপ্লেক্স তখন ডিপোজিট হলো কিডনি গ্লোমারুলাই বেসমেন্ট মেমব্রেন। যখনই ডিপোজিট হলো তখনই ওখানে গিয়ে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর সেখানে চলে আসবে, তৈরি হবে। নিউট্রোফিল গুলো ওখানে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। নিউট্রোফিল যখন ওখানে যাবে, ওখানে নিউট্রোফিল ট্রাইস টু এনগালফ ইমিউন কমপ্লেক্স বাট ফেইল। কেন ফেল করে? as antigen antibody firmly adhere to the glomeruli, ঠিক আছে, যার ফলে এনগালফ করতে পারে না। যখনই এনগালফ করতে পারে না তখনই নিউট্রোফিল রিলিজেস প্রোটিওলাইটিক এনজাইমস, মানে ফ্রাস্ট্রেটেড ফ্যাগোসাইটোসিস কে বলার চেষ্টা করে। যাই হোক, যে when neutrophil fails to engulf the immune complex but as it is firmly adhered to the surface, so neutrophil releases proteolytic enzymes and causes inflammation, jaundice, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এইবার একটু এই যে এখানে আমরা একটু দেখি টাইপ 3 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন কি ঘটছে। এই যে ইমিউনোগ্লোবুল, এটা হলো অ্যান্টিজেন, এটা হলো অ্যান্টিবডি আইজিজি, দেখা যায়? জি স্যার। আমার কার্সারটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তারপরে ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, তাই না? হ্যাঁ, ইমিউন কমপ্লেক্স তৈরি হলে বেশিরভাগ ইমিউন কমপ্লেক্স গুলা কিন্তু স্মল থাকে, এগুলা হলো রিমুভ করে দেয়। আমরা বললাম যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল গুলো সার্কুলেশন থেকে রিমুভ করে দেয়। তারপরে একটু বড় বাজে যে কিছু ইমিউন কমপ্লেক্স যখন বেশি হয়ে যায়, it deposits in different organs এবং symptoms and signs depends on organ of deposition. যদি কিডনিতে হয় গ্লোমারুলোনেফ্রাইটিস হবে, যদি ব্লাড ভেসেলে হয় ভাস্কুলাইটিস হবে, ঠিক আছে, যদি জয়েন্টে হয় আর্থ্রাইটিস হবে, এরকম যেখানে ডিপোজিট হবে সেই হিসাবে। তাহলে আমরা এমনিতে একটা বলি যে মেকানিজমটা, যে টাইপ 3 মেকানিজম, ইমিউন কমপ্লেক্স ইজ ফর্ম, দিস immune complex is deposited on the surface. তারপরে যেখানে দেখো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, তাই না? দিস কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার ফলে C5a, C5b6, 7 এগুলো হয়েছে। এগুলো তখন নিউট্রোফিলকে ডেকে নিয়ে আসছে, মানে নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরস and it attracts neutrophil at the site of lesion, মানে রিঅ্যাকশন, এখানে চলে আসছে। তারপরে নিউট্রোফিল releases proteolytic enzymes and causes damage, which is enzymes, reactive oxygen like this, ঠিক আছে। তাহলে এই হলো মেকানিজম টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। আমরা যেটাই জানবো শুধু অ্যান্টিজেনটা কি এটা আমাদের জানতে হবে, জানলে মেকানিজম সব একই। টাইপ 3 এক্সাম্পল গুলো জানতে হবে, অ্যান্টিজেনটা কি, কোন অর্গানে গিয়ে ডিপোজিট হচ্ছে, এইটুকু জানলেই সব কিছু বোঝা যাবে। এবার আমরা একটু দেখি পরে করি। তাহলে আমরা বললাম অলরেডি যে symptoms and signs are developed in type 3 hypersensitivity reaction on site of deposition of the immune complexes. If the immune complex deposits in kidney, it will cause glomerulonephritis. If joint, causes rheumatoid arthritis. If blood vessels, causes vasculitis, যেটা SLE তে, ঠিক আছে, এটা আমরা বলেছি অলরেডি। আচ্ছা, যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এখানে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা বলছি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্যাথোজেনেসিস যদি আমরা বলতে চাই, এখানে
অ্যান্টিজেন ইজ এফসি পোর্শন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন জি। এটা কিন্তু অটো, এটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ অটোইমিউন ডিজিজ। ঠিক আছে, অটোইমিউন ডিজিজ মানে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং তার এগেনস্টে বডি রিঅ্যাক্ট করে। তাহলে এখানে অ্যান্টিজেনটা কি? আমাদের যে বডির ইমিউনোগ্লোবুলিন জি আছে, এটা এফসি পোর্শনটা এটা অ্যান্টিজেন হিসেবে, এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি। এই যে এটা একটা ইমিউনোগ্লোবুলিন জি, হ্যাঁ, এই যে এটা একটা দাগ দেওয়া আছে, নিচের পোর্শন তো এফসি পোর্শন, তাই না? এটা এফএবি পোর্শন। এই যে এই বারের নিচে যেটা, সেটা হলো এফসি পোর্শন, দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস তাহলে অ্যান্টিজেনটা কোনটা? এফসি পোর্শন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন। তার মানে এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি। ঠিক আছে, আইজিএম, আইজিজি এরকম, সাধারণত আইজিএম টাইপ হয়, আইজিজি হতে পারে, এও হতে পারে। তার যখন হয়ে গেল অ্যান্টিবডি প্রোডাকশন, ইউজুয়ালি আইজিএম কিন্তু এখানে, ইট বাইন্ডস উইথ আইজিজি, আইজিও হতে পারে, ইট বাইন্ডস উইথ দ্য অ্যান্টিজেন, তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, তাই না? এই যে এফসি পোর্শনের এগেইনস্টে অ্যান্টিবডি হলো, অ্যান্টিবডিতে গিয়ে ইমিউনোগ্লোবুলিন এফসি পোর্শন যেহেতু অ্যান্টিজেন, এর সাথে বাইন্ড করলো, তাহলে আর ইমিউনোগ্লোবুলিন জি এবং অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন জি অলরেডি বডিতে প্রডিউস হয়ে গেছে, তার মানে তারা ইমিউন কমপ্লেক্স তৈরি হবে। এই ইমিউন কমপ্লেক্স তখন ডিপোজিট হবে জয়েন্ট, জয়েন্টে ডিপোজিট হলে কি হবে বলো তো দেখি? এক মেকানিজম বলো। জি স্যার, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, formation of chemotactic factor, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরস উইল বি প্রোডিউসড, C5a, C5b6, 7, তারপরে the neutrophil accumulate করবে and neutrophil try to engulf the immunocomplex as they are firmly adhered to the joint, এটা সে ইয়ে করতে পারবে না, তো আলটিমেটলি এনজাইম রিলিজ করে হচ্ছে ড্যামেজ করবে। গুড ইনফরমেশন করবে। তাহলে এটাই এখানে লেখা আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কজেস কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, neutrophil chemotactic factors C5a, C5b6, 7 are produced, neutrophils are accumulated, neutrophils tries to engulf immune complex but fail as antigen antibody firmly adhered, neutrophil releases proteolytic enzymes, causes damage, inflammation. ঠিক আছে, সব একই মেকানিজম কিন্তু একই। আচ্ছা, এই যে এখানে ওইটাই আবার বলেছি, এটা একবার বলা হয়েছে। আচ্ছা, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস SLE, এটাতে অ্যান্টিজেন আমরা বলেছি যে খালি অ্যান্টিজেনটা জানতে হবে আর কোথায় গিয়ে ডিপোজিট হবে, তারপরে সব মেকানিজম। এখানে হলো অ্যান্টিজেনস আর ডিএনএ। সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এটা হলো SLE যেটা আমরা বলি, এটা হলো অ্যান্টিজেন ডিএনএ। নরমালি তো ডিএনএ সেলের মধ্যে থাকে না, যদি কখনো সেলটা ব্রেক হয়ে যায়, breach of continuity of the cell membrane হয়, তাহলে ডিএনএ বের হয়ে যেতে পারে। যেমন সানলাইটে বেশিক্ষণ থাকলে হতে পারে, কতগুলো রেডিয়েশন দিলে হতে পারে, হ্যাঁ, এরকম কেমিক্যাল হতে পারে। তো এগুলো আর কি, যে অ্যান্টিজেনস আর ফর্মড এগেইনস্ট, মানে অ্যান্টিবডিজ আর ফর্মড এগেইনস্ট ডিএনএ। এখানে অ্যান্টিজেনটা হলো ডিএনএ, বা ডিএনএ, হিস্টোন এবং প্রোটিন, এগুলো আরো কতগুলো স্ট্রাকচার আছে, এগুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় SLE, সেল ভাঙার পরে এগুলো বেরিয়ে আসে। আমরা ধরলাম ডিএনএ, এটা অ্যান্টিজেন, ডিএনএ এর এগেইনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয়, মানে অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি ইজ ফর্মড। তারপরে যেহেতু ডিএনএ আছে, অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ ফর্মড, এবং দিস ইমিউন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মানে ডিএনএ অ্যান্টি ডিএনএ যে কমপ্লেক্সটা হলো, ইট ডিপোজিটস ইন ভেসেলস, SLE তে ভেসেলে ডিপোজিট করে, ভেসেলের তারপরে হলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টরস তৈরি হবে C5a, C5b6, 7, নিউট্রোফিল তখন ওখানে অ্যাকুমুলেটেড হবে, নিউট্রোফিল উইল ট্রাই টু এনগালফ ইট বাট ফেল, the neutrophil releases proteolytic enzymes, and causes inflammation. সেম মেকানিজম, ঠিক আছে এখানে। এবং এখানে যে র্যাশ হয় বডিতে, ইয়েতে,
যে র্যাশ হয়, ওই যে বাটারফ্লাই র্যাশ দেখেছো তোমরা কেউ? হ্যাঁ, বাটারফ্লাই র্যাশ হয় কিন্তু চেস্ট হতে পারে, আবার এই যে নাজাল ইয়েতে চিকে হতে পারে, মানে কে দেখেন ফেসে হতে পারে। এটা ইট ইজ নাথিং বাট ভাস্কুলাইটিস। ঠিক আছে, তো সব ভেসেলই এফেক্টেড হতে পারে, কিডনি এফেক্টেড হতে পারে, তারপর সব ভেসেল এফেক্টেড হতে পারে, ভাস্কুলাইটিস যেতে হয়। কিন্তু এগুলো হলো যে বাটারফ্লাই র্যাশ হিসেবে অনেক সময় আসে, এবং এটা ডায়াগনোস্টিক বোঝা যায় যে হ্যাঁ এটা হয়েছে, এসএলই পক্ষে যায়। তাহলে এবং ডায়াগনোসিসের জন্য আমরা কি করবো? এটাতে অ্যান্টি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি, অ্যান্টি ডিএস ডিএনএ অ্যান্টিবডি। আচ্ছা, টাইপ 3 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন সাধারণত দুই ধরনের হতে পারে। হ্যাঁ, একটা হলো সেরাম সিকনেস, আর্থ্রাস রিঅ্যাকশন। সেরাম সিকনেস, আর্থ্রাস রিঅ্যাকশন। সেরাম সিকনেস যেটা আগের দিনে হতো, ওই যে অ্যান্টি মানে প্রথম দিকে ইমিউনোলজি যখন ডেভেলপ করে তখন হর্সে অ্যান্টিবডি গুলো তৈরি করতো। যেমন ধরো যে টিটেনাস হলে এটিএস মানে অ্যান্টি টিটেনাস সেরাম ডেভেলপড ইন হর্স, এটা তখন দেওয়া হতো। তারপরে দিলে হতো কি তোমার যেহেতু হর্সের অ্যান্টিবডিটা মানুষের কাছে ফরেন, ওই জন্য ওর এগেনস্টে অ্যান্টিবডি, এবং দেওয়ার পরে 7-10 দিন পর থেকে দেখা যায় যে তার মুখ চোখ খুলে যাচ্ছে, হ্যাঁ, আর্থ্রাইটিস হচ্ছে, তারপরে কিডনি এফেক্টেড হচ্ছে, এরকম। কিন্তু এটা আবার চলে যায়। এখন যেটা হয়, কতগুলো সেরাম ইউজ করে আমরা, যে ইমিউনোথেরাপি, যে টসিলিজিমাব, তাই না, তারপরে আরো সব আছে না ইমিউনোথেরাপি, এই যে ইয়েতে দিচ্ছে এখন, যেটা কেউ ইউজ করা অ্যান্টি কি বলে কোভিডে কিন্তু অ্যান্টিবডি দিচ্ছে এখন, এটাতে হতে পারে। তো এখন আবার কখনো কখনো যে সেরাম সিকনেস লাইক সিনড্রোম হতে পারে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কতগুলো ড্রাগ, এগুলো হতে পারে। তো সেরাম সিকনেস লাইক সিনড্রোম একই রকম, মনে হচ্ছে যে দেওয়ার পরে 3-4 দিন 5 দিন পরে দেখা যাচ্ছে পেশেন্টের মুখ খুলে গেল, আর্থ্রাইটিস হয়ে গেল, কিডনি এফেক্টেড হয়ে গেল, আবার এটা 2-3 সপ্তাহ পরে চলে যায়। এখন আর এগুলা হর্সের সেরাম টেরাম আর বেশি দেওয়া হচ্ছে না। তারপরে যার ফলে সেরাম সিকনেস কমে গেছে। এখন কিন্তু এই যে ড্রাগে হচ্ছে, তারপরে এই সব কতগুলা ইমিউনোথেরাপিতে সেরাম সিকনেস হয়। এটা জেনারেলাইজড সিস্টেমিক। আরেকটা আছে লোকালাইজড, এটাকে বলা হয় আর্থ্রাস রিঅ্যাকশন। লোকালাইজড আর্থ্রাস রিঅ্যাকশন হতে পারে, যেমন ধরো যে ফার্মার্স লাং, হ্যাঁ, ওদের ওখানে একটা রিঅ্যাকশন হয়, হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস, কতগুলা মোল্ড মানে ফাঙ্গাস ওখানে যায়, ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, ওখানে জমা হয়, এরকম ওটা লোকালাইজড রিঅ্যাকশন করতে পারে। তারপরে একটা জায়গায় যদি ইনজেকশন বারবার দেওয়া হয়, ধরো টিটেনাস টক্স হয়, আমি একই জায়গায় 1 সপ্তাহ পর পর 2-3টা দিয়ে দিলাম, দেখা যাবে যখন খুলে যাবে ওখানে নেক্রোসিস হতে পারে। দিস ইজ আর্থ্রাস রিঅ্যাকশন। ঠিক আছে, ইচ্ছা করলে আমি দিয়ে দিলাম বারবার, এটা দেওয়া যাবে না। এগুলো কতগুলা রিঅ্যাকশন হতে পারে। তার মানে যেটা বলতে চাই যে লোকালাইজ যদি হয় দ্যাট ইজ আর্থ্রাস রিঅ্যাকশন, আর জেনারেলাইজ যদি হয় সেটা হলো সেরাম সিকনেস। হ্যাঁ, সেরাম সিকনেসে আগে এটিএস মানে যে হর্সে যেগুলো সেরাম তৈরি করা হতো সেটা অনেক ইউজ হয়েছে, তখন এটা হতো। এখন হয় শুধু ইমিউনোথেরাপিতে হয়, কাইমেরিক অ্যান্টিবডি দিলে হয়, মানে হিউম্যানাইজেশন অফ দি অ্যানিমাল অ্যান্টিবডি, এটা দিলেও এটা হতে পারে। এটা বলে কাইমেরাইজেশন, এই কাইমেরিক অ্যান্টিবডি বলে। এফসি পোর্শনটা মানে ধরো একটা অ্যান্টিবডি মাউসে করা হলো ফর এক্সাম্পল, বা মানকিতে করা হলো, করার পরে ওর এফসি পোর্শনটা, মানুষের এফসি পোর্শনটা গিয়ে ওখানে লাগিয়ে দেয়, দিলে হয় কি সাধারণত এফসি পোর্শনটাই হলো অ্যান্টিজেনিক। তো ওইটা তখন অনেকটা মানে ওর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হলো, বেশি হয় না। এটাকে বলে হিউম্যানাইজেশন অফ দি অ্যান্টিবডি, অথবা
কাইমেরাইজেশন, মানে কাইমেরিক অ্যান্টিবডি, যেটা লাগিয়ে দেওয়া হলো এটা কাইমেরিক অ্যান্টিবডি। অন্য স্পেসিসের অ্যান্টিবডি মানুষের আইজিজি মানে এফসি-কোর সাথে লাগিয়ে দেওয়া, হিউম্যানাইজেশন করা হয় অথবা কাইমেরাইজেশন, আর ওই অ্যান্টিবডি থেকে বলে কাইমেরিক অ্যান্টিবডি। যা হোক এগুলা। তাহলে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি এটা। এখন আমরা যদি ডিফারেন্স বলি যে হঠাৎ পরীক্ষা জিজ্ঞাসা করি, কিন্তু আছে কোশ্চেন তোমার ইয়েতে এসওইতে, স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন, ডিফারেন্স বিটুইন টাইপ 2 এন্ড টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। তাহলে ইন টাইপ 2 বলো তো দেখি কি হতে পারে। ইন টাইপ টাইপ 2 তে হচ্ছে অ্যান্টিজেনটা সেলের সারফেসে থাকবে, আর টাইপ 3 তে হচ্ছে অ্যান্টিজেনটা হচ্ছে সারফেসে থাকবে। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে সেল সারফেসে ফর্মেশন হবে, আর টাইপ 3 তে হচ্ছে সার্কুলেশনে ফর্মেশন হবে এবং পরবর্তীতে যে কোনো একটা টিস্যুতে ডিপোজিটেড হবে। আর টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে মেইন যেটা হচ্ছে মেকানিজম সেটা হচ্ছে যে মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্মেশন হয় অথবা C3b রিঅপসোনাইজেশন হয়, যার ফলে সেল লাইসিস হয়। এছাড়া অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটিও হতে পারে। আর টাইপ 3 এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর রিলিজ হয়, যেটা হচ্ছে নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে এবং নিউট্রোফিল সেখানে গিয়ে প্রোটোলাইটিক এনজাইম রিলিজ করে, যার ফলে সেলের লাইসিস হয়, ড্যামেজ হয়। গুড। তাহলে এই হলো টাইপ 3। তাহলে টাইপ 3 আমরা কোনটা কোনটা বললাম? একটা বললাম হলো আছে আইজি নেটওয়ার্ক আছে, ওগুলো দাম এসএজি বললাম, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, গ্লোমেরুলার নেফ্রাইটিস, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসটাও আমরা বললাম। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলে অ্যান্টিজেনটা হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স স্কিন লিশনের পরে, তাই না? আর থ্রটে যেটা হয় ফ্যারিঞ্জাইটিস এর পরে, ওটা কি হয়? রিউমেটয়েড কার্ডাইটিস, রিমাটিক মানে রিউমেটিক ফিভার, রিমাটিক ফিভার, তাই না? আর স্কিন ইনফেকশন হওয়ার পরে গ্লোমেরুলোনেফ্রাইটিস। সাধারণ থ্রট ইনফেকশন হওয়ার পরে 1 থেকে 3 সপ্তাহ পরে ঘটনা ঘটে, আর স্কিন ইনফেকশন পরে 3 থেকে 6 সপ্তাহ পরে গ্লোমেরুলোনেফ্রাইটিস সাধারণ। ঠিক আছে, এই আর কি। তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলেছি, তাই না? তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো বলতো? আমরা এসএলই টা ডায়াগনোসিস আমরা বলেছি, তাই না? বায়োপসি করলে ওরা ভাস্কুলাইটিস পাবে। আর হলো প্রিয়াঙ্কা তো এসএলই তে কিডনি সমস্যা হয়েছে না, কিডনি এফেক্টেড হয়ে আসছে। এখন এসএলই তে হয়েছে না ওয়েজেনাল গ্রানুলোমাটোসিস, এটা খুব কনফিউজিং। দুটা টেস্ট করে আমরা বললাম, তাই না? যদি ডাবল অ্যান্টি-ডিএস ডিএনএ পজিটিভ হয়, it goes in favor of Oegenus SLE. If Priyanka is positive, Priyanka is positive, তাহলে এটা হলো Priyanka Oegenus granulomatous। ওটা Priyanka হলো cytoplasmic anti-nuclear antibody, Priyanka। C cytoplasmic, A হলো অ্যান্টি, তারপর নিউট্রোফিল, এনতে অ্যান্টিবডি, এরকম। Priyanka, সরি, ক্লাসিক অ্যান্টি নিউট্রোফিল অ্যান্টিবডি নাকি সাইটোপ্লাজমিক ক্লাসিক অ্যান্টিবডি। ঠিক আছে। আচ্ছা, Priyanka কি তোমরা দেখে নিও। তাহলে Priyanka যদি বাড়ে তাহলে এটা ইট গোজ ইন ফেভার অফ ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস। ঠিক আছে। এখন Priyanka নরমালি কিন্তু বাড়ে না, ওটা কত ওই ওয়েজেনাস গ্রানুলোমাটোসিসে WBC টা ওভার অ্যাক্টিভ হয়েছে, তখনই এই অ্যান্টিজেনটা এক্সপ্রেস করে, তখনই তার এগেইনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টাইপ 4 টা এখানে আর কিছু নাই না, ঠিক আছে। টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি আমরা কিছু কথাবার্তা বলি। টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হলো, এটা আমরা জানি যে টাইপ 4 টা কি ধরনের হাইপার সেন্সিটিভিটি? এটা ডিলেড টাইপ, হ্যাঁ, ডিলেড টাইপ। কেন এটা ডিলেড বলে? আমরা প্রথম থেকে বলেছিলাম, Yes, sir. It starts 12 to 24 hours and peak যায় হচ্ছে 48 থেকে 72 hours. ক্লাসিক এক্সাম্পলটা কি?
কন্টাক্ট ডার্মাটাইটিস। So tuberculin skin test. tuberculin skin test, হ্যাঁ গুড। এটা হলো ক্লাসিক এক্সাম্পল মনে রাখার জন্য, ঠিক আছে? তাহলে আমরা টাইপ 5টা মানে বলে ফেলেছি না আগে? টাইপ 5টা তাহলে কোনটা? টাইপ 5 স্টিমুলেটরি হাইপারসেন্সিটিভ। কি কার এগেইনস্টে? এখানে সে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এগেইনস্ট হচ্ছে যে এন্টিবডি প্রোডাকশন হয়, এটা হচ্ছে রিসেপ্টরের সাথে যে বাইন্ড। TSH রিসেপ্টর জি স্যার, রিসেপ্টর এগেইনস্ট অ্যান্টি TSH রিসেপ্টর এর এগেইনস্ট অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টি TSH রিসেপ্টর এর এগেইনস্ট অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা দিয়ে যখন TSH রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন এটা ড্যামেজ না হয়ে স্টিমুলেশন হয়ে বেশি থাইরক্সিন তৈরি করে, যার ফলে হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে? এটাই তাহলে এই জন্য এটাকে বলা হয় যে এটাও কিন্তু অ্যান্টিজেন অন সেল সারফেস, অ্যান্টিবডি বাইন্ডস অন সেল সারফেস, দ্যাট ইজ ইমিউন কমপ্লেক্স ইজ ফর্মড অন সেল সারফেস, কিন্তু এটা সাইটোটক্সিক মানে সেল ড্যামেজ না, স্টিমুলেশন হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ এ ভ্যারিয়েন্ট অফ টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। এবং অনেক বইয়ে কিন্তু 4 ধরনের হাইপারসেনসিটিভিটি বলছে, ঠিক আছে? 5টা বলে নাই, কিন্তু তোমরা 5টা জানো স্টিমুলেটরি হাইপারসেনসিটিভিটি। আচ্ছা, এখন টাইপ 4 যেটা, এটা আমরা বললাম যে delayed type, cell mediated. Why it is delayed? Because reaction starts after 12 to 24 hours and reaction peaks at 48 to 72 hours. কিন্তু অন্যগুলো কিন্তু এত সময় লাগে, তাই না? এখন ধরো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন কতক্ষণ লাগে? উইদিন 10 to 15 মিনিটস সবকিছু হয়ে যায়, উইদিন মিনিটস এগুলো হয়ে যায়। আর অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন টাইপ 1 একদম ইমিডিয়েট, উইদিন মিনিটস এটা হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যে যাওয়া আবার হয়ে যায়, 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম সবগুলোই কিন্তু এরকম, শুধু এটাই হলো ডিফারেন্ট। আর অন্যগুলো হলো অ্যান্টিবডি মেডিয়েটেড, কিন্তু টাইপ 4টা হলো সেল মেডিয়েটেড। কোন কোন সেল এখানে? টি হেল্পার কোন সেল? টি হেল্পার সেল, এটা বলেছিলাম না প্রথম ক্লাসে? বলেছিলাম নাকি? হ্যাঁ বলেছিলাম, মনে হয় প্রথম ক্লাসে আছে। দেখি তো প্রথম দিকে যে হাইপার সেন্সিটিভিটি প্রথম ক্লাসে না? কোন কোন সেল এখানে টাইপ করে? একটা হলো হেল্পার টি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, কখনো কখনো সাইটোটক্সিক টি। হ্যাঁ, যেমন সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কোথায় কোথায় বলেছিলাম বলো তো দেখি? মেয়েদের, হ্যাঁ ম্যাম স্যার কসমেটিক্স ইউজ করলে যে কসমেটিক্সে হয়। তারপর হ্যাঁ, contact dermatitis is an example of cytotoxic T cell mediated type 4 hypersensitivity. Contact dermatitis, ঠিক আছে? আমি একটা গল্প বলি। আমার একটা জুতো কিনেছিলাম কোরিয়ান, সেই জুতো প্রথম 1-2 দিন পরলাম, যখন পাটা একটু একটু চুলকায়। তারপরে একদিন বৃষ্টি হলো, পানি জমেছিল, বৃষ্টিতে কিছুক্ষণ হাঁটতে হলো, বাস বাসা আসার পরে আমার পায়ে একদম 2 পায়ে ব্লেডস হয়ে ভিতরে মনে হচ্ছে যে একদম ব্লেডস যেটা বলে ফ্লুইড জমে গেল, এবং এটা সারতে আমার অনেক সময় লেগেছে। স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক খেয়েছি, স্টেরয়েড লাগিয়েছি, এরকম অ্যান্টিফাঙ্গাল লাগিয়েছি। এটা হলো কন্টাক্ট ডার্মাটাইটিস। আমার পায়ের চামড়াটা মোটামুটি মানে 50% চামড়া উঠে গেল, ইয়েটা মানে এপিডার্মিসটা ব্লেডস হয়ে। তো এই যে এটা কন্টাক্ট ডার্মাটাইটিস কত ভয়ঙ্কর হতো, এবং আমি অফিস করতে পারিনি 2 সপ্তাহ। তো এগুলো হলো সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড। আর মেইনলি হলো তোমার হেল্পার টি সেল মেডিয়েটেড মেইনলি। আচ্ছা, আমরা তাহলে একটু বলি যে সেল মেডিয়েটেড কি কি হতে পারে। তাহলে এখানে এক্সাম্পল যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি কোথায় কোথায় লাগে,
একটা হলো টিউবারকুলোসিস, দ্য অর্গানিজমস হুইচ মাল্টিপ্লাই ইন্ট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার যেসব অর্গানিজম থাকে সেগুলা সাধারণত সেল মেডিয়েটেড ইমিউনিটি ছাড়া হয়। যেমন নাম বলো দেখি কোনটা কোনটা হতে পারে। প্যারাসাইটের মধ্যে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, লেশমানিয়া, হ্যাঁ লিশম্যানিয়াসিস, কালাজ্বর, ট্রাইপোনোসোমা, ট্রাইপোনোসোমা ইন্ট্রাসেলুলার, এটা এক্সট্রাসেলুলার। লিশম্যানিয়াটা এটা একদম ইন্ট্রাসেলুলার। তারপরে তোমার হলো এদিকে আসছে হলো মাইক্রোব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, হ্যাঁ লিস্টেরিয়া। তারপরে তোমার হলো কতগুলো ফাঙ্গাস আছে, জি স্যার। হ্যাঁ এগুলো হলো ইন্ট্রাসেলুলার। তাহলে এগুলা হলো ইন্ট্রাসেলুলার। তাহলে কোনগুলো ইন্ট্রাসেলুলার অর্গানিজমস এর জন্য সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ দ্য অনলি। এটা বলা হয় যে লেপ্রোসিতে অ্যান্টিবডি প্রচুর, পকেটস অফ অ্যান্টিবডিজ আর প্রডিউসড উইদাউট এনি প্রোটেক্টিভ, মানে বলে বালতি বালতি অ্যান্টিবডি, কিন্তু লেপ্রোসিটা এলিমিনেট করতে পারে না। কারণটা হলো ব্যাকটেরিয়া থাকে ইন্ট্রাসেলুলার, আর অ্যান্টিবডি কোথায় কাজ করবে, যদি সার্কুলেশনে থাকে তখন অ্যান্টিবডি গুলো থেকে কাজ করবে। ঠিক আছে, তাহলে টিউবারকুলোসিস এখানে কি ঘটনাটা ঘটে সেটা একটু জানা। সেটা হলো যখন একটা মাইক্রোব্যাকটেরিয়াম ঢোকে, হ্যাঁ মাইক্রোব্যাকটেরিয়াম যখন ঢোকে তখন এটা মাইক্রোব্যাকটেরিয়াম এনগাল্প করে, কে এনগাল্প করে, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ এনগাল্প করে। করার পরে ম্যাক্রোফেজ তখন ওটা ওর ভিতরে কিল করার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন পারে না? ওই যে ফ্যাগোজোম আর লাইসোজোম ফিউশন হইতে দেয় না। স্যার সালফাটাইড থাকে যেটা ফ্যাগোলাইসিজমটাকে প্রিভেন্ট করে। ভেরি গুড। তাহলে প্রিভেনশনের জন্য এটা সাধারণত ইন্ট্রাসেলুলারলি কিল করে দেয় ম্যাক্রোফেজ, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা এটা কিল করতে পারে না। যার ফলে তখন কি হয়, ম্যাক্রোফেজের মধ্যে এ মাল্টিপ্লাই করে। ঠিক আছে, ম্যাক্রোফেজ যখন মাল্টিপ্লাই করতে থাকে এ তখন কিছু অ্যান্টিজেন, হ্যাঁ ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে প্রসেস করে প্রেজেন্ট করে। প্রসেস করে যখন প্রেজেন্ট করে তখন আমরা জানি যে ওই এটা কি হয়, এখানে helper T cell will recognize the processed antigen along with class 2 MHC molecule. Helper T cell is activated. Helper T cell produces interleukin 2, তাই না? interleukin 2 কি করে? সেটা অটোক্রাইন প্যারাক্রাইন, ওই যে ওখানে অটোক্রাইন এবং প্যারাক্রাইন ইফেক্ট আছে। প্যারাক্রাইন ইফেক্টটা কি? প্যারাক্রাইন ইফেক্ট হচ্ছে সাইটোটক্সিক টি সেল আর ওর নিজের টি সেলের হচ্ছে প্রলিফারেশন, মানে টি সেলের হচ্ছে প্রলিফারেশন করে। এবং সাইটোটক্সিক টি সেল থেকে হচ্ছে আমরা ইফেক্টর আর মেমোরি টি সেল পাই, আর ইয়ে থেকে হচ্ছে যে হেল্পার টি সেলও প্রলিফার করবে। শুধু সাইটোটক্সিক হেল্পার টি সেল এর ক্লোন অফ হেল্পার টি সেল তৈরি করবে, আবার সাইটোটক্সিক এটারও কিন্তু ক্লোন অফ সেল তৈরি করবে, তাই না? জি স্যার। সেন্সিটাইজেশন ফেজ আমরা বলেছিলাম, এখানে বলেছি এই যে এটাতে, তাই না? এই যখন এটা প্রসেস করে প্রেজেন্ট করলো, হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলে ইন্টারলিউকিন 2 প্রডিউস হলো। ইন্টারলিউকিন 2 কিন্তু দুটাই, হেল্পার টি সেলের একটা ক্লোন তৈরি করলো, সাইটোটক্সিক টি সেলের একটা ক্লোন তৈরি করলো, তাই না? মেমোরি এলো ইফেক্টর এবং মেমোরি, হেল্পার টি সেল ইফেক্টর এবং মেমোরি, সাইটোটক্সিক টি সেল। এই যে হয়ে থাকলো, এটা হলো সেন্সিটাইজেশন ফেজ। প্রত্যেকটা হাইপার সেন্সিটিভিটির কিন্তু সেন্সিটাইজেশন ফেজ আছে, ইফেক্টর ফেজ আছে, প্রত্যেকটা হাইপার সেন্সিটিভ। এই সেন্সিটাইজেশন ফেজ এইটুকু, যখন মেমোরি সেল হয়ে থাকলো, ইফেক্টর হয়ে থাকলো, সেন্সিটিভ। তারপরে যদি আবার ওই অর্গানিজম ঢোকে, মাইক্রোব্যাকটেরিয়াম ঢোকে, তখন কি? তখন মানে ধরো আমরা যে টিউবারকুলিন টেস্টটা করি, না টিউবারকুলিন টেস্ট যখন করি তখন আমরা কি দিই? পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। হ্যাঁ পিপিডি দিই। পিপিডি দিলে ওটা আরেকটা প্রোটিন, মানে অর্গানিজমের অ্যান্টিজেন, তাই না? তখন কি হবে? সেকেন্ডারি, মানে এটা হলো সাবসিকুয়েন্ট এক্সপোজার হলো, বডি কিন্তু সেন্সিটাইজড। সাবসিকুয়েন্ট এক্সপোজার হলে তখন কি হয়? এখানে
সাবসিকুয়েন্ট এক্সপোজার হলে কি হয় বলো তো? ইরাইথেমার ইনডিউরেশন ফরমেশন হয়। হ্যাঁ, কেন হয়? এখানে অ্যাকুমুলেশন অফ দি হেল্পার টি সেল, ঠিক আছে? এই যে হেল্পার টি সেল আসে, এসে এগুলো অ্যাক্টিভেটেড হয়। হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হওয়ার পরে হেল্পার টি সেল থেকে কতগুলো সাইটোকাইন তৈরি করে। কি কি সাইটোকাইন তৈরি হতে পারে হেল্পার টি সেল থেকে? So gamma interferon, interleukin 2. Good, এটা আমি শুনতে যাচ্ছিলাম। গামা ইন্টারফেরন, গামা মানে আইএফএন গামা, হ্যাঁ, গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন তৈরি হয়। গামা ইন্টারফেরন কিন্তু এটা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর। Classical pathway তুমি activate করো। হ্যাঁ, ক্লাসিক্যাল পাথে, হ্যাঁ, ওটা অন্য জিনিস। এটা গামা ইন্টারফেরন গিয়ে এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। ম্যাক্রোফেজকে যখন অ্যাক্টিভেট করবে তখন ম্যাক্রোফেজ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াকে কিল করে দিতে পারে, ঠিক আছে? যদি কিল না করতে পারে, অনেক সময় গামা ইন্টারফেরন প্রচুর রিলিজ হওয়ার পরে মানে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, বাট ম্যাক্রোফেজ ফেইলস টু কিল ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। মানে আমি একটা এক্সাম্পল দেই যে ধরো একটা হর্স রেস হচ্ছে, ঘোড় দৌড়, 50 কিলোমিটার, মানে ঘোড়াটা দৌড়াচ্ছে হলো 40 কিলোমিটার বেগ। যদি এটা 50 কিলোমিটারে উঠতে পারে তাহলে রেসে জিতে যাবে, কিন্তু ঘোড়াটা 40-তে চলছে এবং চাবুক মেরে যাচ্ছে, চাবুক মারছে, চাবুক মারলে সে 45-এ উঠছে, কিন্তু 50-তে উঠতে পারছে না, মেরেই যাচ্ছে। হ্যাঁ, তার 50 দরকার। কিছুক্ষণ চলার পরে কি হবে? হর্স উইল বি ডাউন, হাত পা উপরে উঠে দিয়ে পড়ে যাবে। এখানেও তাই, যে helper T cell produces gamma interferon to activate macrophage. Due to prolonged stimulation of the macrophage কিন্তু কিল করতে পারছে না। Macrophage changes its shapes, মানে macrophage changes its shape, যার ফলে শেপ চেঞ্জ হয়, এপিথেলিয়াল সেলের মতো হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় এপিথেলয়েড সেল। তাহলে what is epithelioid cell? It is a modified macrophage. Why it is modified? Due to prolonged stimulation by the macrophage activation factor, that is gamma interferon. ঠিক আছে? এটা কিন্তু আমরা পরীক্ষার কোশ্চেন করি যে what is epithelioid cell? It is a modified macrophage. Why it is modified? Due to prolonged stimulation by macrophage activation factor, that is gamma interferon. ঠিক আছে? তাহলে এই হলো তাহলে epithelioid cell হয়ে গেল, ম্যাক্রোফেজ চেঞ্জ হয়ে। তারপরে এই ম্যাক্রোফেজ গুলা আবার এপিথেলিয়েড সেল গুলা ফিউশন হয়, ফিউশন হয়ে জায়ান্ট সেল তৈরি। হ্যাঁ, জায়ান্ট সেল কিন্তু একটা গ্রানুলোমার একটা ইয়ে। এখানে কি ধরনের গ্রানুলোমা জায়ান্ট সেল তৈরি হয়? ল্যাংহ্যান্স না ল্যাঙ্গারহ্যান্স, কোনটা? ল্যাংহ্যান্স টাইপ অফ জায়ান্ট সেল, হর্সশু শেপ। তাহলে হোয়াট ইজ জায়ান্ট সেল? The epithelioid cell fuse each other and form giant cell. ঠিক আছে? তাহলে epithelioid cell, তারপরে ওখানে আবার giant cell হলো, মিলে এখানে একটা ইনডিউরেশন এবং কখনো টিবির ক্ষেত্রে সেন্ট্রাল কেজিয়েশনও হয়, মানে সেন্ট্রালি দেখা যায় যে জেলি লাইক লিকুইফাই হয়ে জেলি লাইক সাবস্টেন্স তৈরি করে, এটাকে বলা হয় সেন্ট্রাল কেজিয়েশন অফ দি গ্রানুলোমা। তাহলে
এই যে আমরা বললাম যে এপিথেলয়েড সেল, কালেকশন অফ এপিথেলয়েড সেল, এবং এটা একটা জায়ান্ট সেল থাকে উইথ সেন্ট্রাল কেজিয়েশন, এটা হলো গ্রানুলোমা। তাহলে হোয়াট ইজ গ্রানুলোমা? গ্রানুলোমা ইজ ফর্ম, কি কি থাকে এর মধ্যে? এপিথেলয়েড সেল থাকে, তারপরে জায়ান্ট সেল থাকে, সেন্ট্রাল কেজিয়েশন থাকে, টিউবারকুলাস গ্রানুলোমা। সেন্ট্রাল কেজিয়েশন কিন্তু অন্য গ্রানুলোমা থাকে না, অনেক জায়গায় গ্রানুলোমা হয়, ফাঙ্গাস গ্রানুলোমা তৈরি করতে পারে। তারপরে তোমার কতগুলা সার্কোইডোসিসে গ্রানুলোমা হয়, ঠিক আছে? ওগুলোতে কিন্তু সেন্ট্রাল কেজিয়েশন, নন কেজিটিভ। নন কেজিয়েটিং গ্রানুলোমা। তাহলে এগুলো তোমরা প্যাথোলজিতে বেশি পড়বে। হ্যাঁ, প্যাথোলজিতে গ্রানুলোমা কি কি, এই সেই দেখতে কিরকম। তাহলে আমি জাস্ট এখানে ইমিউনোলজিক্যাল অ্যাসপেক্টটা শুধু বলছি। তাহলে আমরা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, আমরা কি হলো যে সেন্সিটাইজেশন পেজে মানে বডিতে কি তৈরি হয়ে থাকে, এটা হলো সেন্সিটাইজড হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, সেন্সিটাইজেশন পেজ। তারপরে যখন সেম অ্যান্টিজেন আমরা পিপিডি ইনজেক্ট করলাম, তখন কি হলো, এই অ্যান্টিজেনটা ওই যে হেল্পার টি সেলকে স্টিমুলেট করে, করে হেল্পার টি সেল প্রডিউসেস গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন যখন তৈরি করবে, তখন এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে টু কিল ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, টু অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। কিন্তু when due to prolonged stimulation by the macrophage activation factor, the gamma interferon, macrophage changes its shape and looks like epithelial cell, and this changed, that is modified macrophage is called কি বলে? এপিথেলয়েড সেল, এপিথেলয়েড সেল। আচ্ছা, তারপরে কয়েকটা এপিথেলয়েড সেল আবার ফিউশন হয়ে জায়ান্ট সেল, ঠিক আছে? এখন টিউবারকুলাস গ্রানুলোমাতে কখনো কখনো সেন্ট্রাল কেজিয়েশন হতে পারে। হ্যাঁ, সেন্ট্রাল কেজিয়েশন থাকলে এটা টিউবারকুলাস। এখন এখানে তোমার প্রথমেই কতগুলা সাইটোকাইন তৈরি হয়, যেটা যে সাইটোকাইন যেমন গ্রানুলোসাইট, মনোসাইট, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, তারপরে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর, ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর, ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর তৈরি। এগুলো হলো আমরা এই নামে ডাকি, যেমন গামা ইন্টারফেরনকে আমরা ডাকছি কি নামে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর, তাই না? তারপর মনোসাইট কেমোট্যাকটিক প্রোটিন বলে, বা কেউ কেউ বলে ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, ঠিক আছে? মনোসাইট কেমোট্যাকটিক প্রোটিন, এমসিপি বলে। এগুলা কিন্তু ম্যাক্রোফেজ থেকে কি বলে হেল্পার টি সেল থেকে আসতে পারে। তারপরে গ্রানুলোসাইট, মনোসাইট, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর তৈরি হয়, ওইটা হলো বোন ম্যারোতে গিয়ে এই মনোসাইট, গ্রানুলোসাইট মনোসাইট এই লিনিয়েজটাকে প্রচুর তৈরি করতে হেল্প করে। তারপরে মনোসাইট কেমোট্যাকটিক ফ্যাক্টর এখানে ডেকে নিয়ে আসবে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর, গামা ইন্টারফেরন। আবার কতগুলো আছে ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, ওখানে থেকে যেতে দিবে না, ডেকে নিয়ে আসবে, ওখানে কাজ করাবে, কিন্তু আবার যাইতে দিবে না। টিপিক্যাল আর কি গার্মেন্টস মালিকদের মতো। তো এইটা আর কি। তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের সাইটোকাইনের একটা আইটেম আছে স্যার, ওটা কি আমাদেরকে লেকচারে আলাদাভাবে পড়ানো হবে? না, ওটা পড়ানো হবে না, তোমার আইটেম দিয়ে দিও, কারণ সময় নেই, ঠিক আছে? আর যদি সময় থাকে পরে দেখা যাবে, তোমাদের তো পরে কিছু ক্লাস হবে, তাই না? এই পার্ট 1 এর মানে এই অ্যাসেসমেন্টের পরেও তো তোমাদের সময় থাকবে, যদি তোমাদের লাগে ওটা করিয়ে দেবে। তাহলে যেটা বেসিকটা আমি তোমাদের দিয়ে দিতে চাচ্ছি, সেটা হলো যে টাইপ মানে 4 hypersensitivity is a delayed type of hypersensitivity disorder. এটা হলো cell mediated. Why it is delayed? Because reaction starts after 12 to 24 hours and peak of the reaction occurs at 48 to 72 hours. That is why it is delayed. In all other hypersensitivity reactions, immunoglobulins are
associated. But in type 4 hypersensitivity reaction, it is mediated by cell. That is why cell-mediated immunity. It is called cell-mediated immunity. What are the cells, major cells involved in type 4 hypersensitivity? একটা হলো helper T cell, macrophages, sometimes cytotoxic T cell. And in sensitization phase, like all other antigens, the antigens are processed and presented along with class 2 MHC molecules. It is then recognized by helper T cell with the help of T cell receptor. Helper T cell is activated. Helper T cell produces some cytokines. The important cytokine here is interleukin 2. This interleukin 2 proliferates helper T cell and produces a clone of helper T cell, sensitized clone of helper T cell against this antigen. And some of the helper T cells are developed into effector helper T cells, and some are developed into memory helper T cells. These memory helper T cells are very important, and effector helper T cells are very important on subsequent exposure of the antigen. When we inject the purified protein derivative in forearm, this antigen activates effector helper T cell and memory helper T cell. Those cells, helper T cell produces some cytokines. Which important of those cytokines are macrophage activation, that is gamma interferon. This gamma interferon activates macrophage. Due to prolonged stimulation by gamma interferon, macrophage changes its shape and develop into epithelial-like cells. And these cells, modified macrophages, are called epithelioid cells. And some of the epithelioid cells fuse each other to form giant cells. And epithelioid cell, giant cell, these two produces granulin. এবং এখানে কিছু কিছু তোমার হেল্পার টি সেল থাকতে পারে, কিন্তু মেইন হলো এপিথেলিয়াল সেল এবং জায়ান্ট সেল। কিছু কিছু ফাইব্রোব্লাস্ট হতে পারে চারিদিকে, মানে ফাইব্রোসিস হতে গেলে ওখানে কিছু কিছু ফাইব্রোব্লাস্ট আসতে পারে। এখন কথা হলো যে what are the functions of giant cell? জায়ান্ট সেল বলা হয় যে কি বলে শাখের করা, মানে যেতেও কাটে আসতেও কাটে, শাখের করা। এটা হলো যে হলেও না হলেও বিপদ, হলেও বিপদ। এটা কি বলে ইংলিশে? হ্যাঁ, মিক্সের ছড়ি। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে এটা কন্টেনমেন্ট হবে না, মানে ইনফেকশনটা এক জায়গায় লোকালাইজ করার জন্য গ্রানুলোমা ফর্মেশন ইজ ভেরি। কিন্তু গ্রানুলোমা ফর্মেশন হলেই তোমার এই জায়ান্ট সেল হবে, এপিথেলিয়াল সেল হবে, তাই না? কিন্তু এটা জায়ান্ট সেল প্রডিউসেস কনসেন্ট্রেটেড লাইটিক এনজাইমস which causes damage of peripheral tissue. লাঙে যদি একটা গ্রানুলোমা হয়, ঠিক আছে, তাহলে দেখা যায় যে গ্রানুলোমা হওয়ার জন্য এটা আর স্প্রেড করলো না, ঠিক আছে, লোকালাইজ হলো। কিন্তু ওই যে গ্রানুলোমাটা হয়ে গেল, এই যে জায়ান্ট সেল তখন লাইটিক এনজাইম রিলিজ করে কনসেন্ট্রেটেড, ওটা যখন চারিদিকে ডিফিউজ হয়ে ফাইব্রোসিস লাংটা শ্রিঙ্ক করে। কাজে এই যে এই জিনিসগুলো, তাহলে ফাংশনস অফ লাইট জায়ান্ট সেল কি, ইট প্রডিউসেস কনসেন্ট্রেটেড লাইটিং এনজাইমস। তাহলে এটা তাহলে গ্রানুলোমা ফর্মেশন হলেও বিপদ, না হলেও বিপদ। না হলে কি হবে? না হলে তো ইনফেকশনটা স্প্রেড করে যাবে, লোকালাইজ ডিসেমিনেট হওয়ার চান্স আছে, লোকালাইজ করে ফেলবে, আর হওয়ার ফলে যে ফাইব্রোসিসটা বেশি। ঠিক আছে, তাহলে আর আমরা তো বললাম যে তাই কি বলে কন্টাক্ট ডার্মাটাইটিস ইজ মেডিয়েটেড বাই cytotoxic. তাহলে what are the cytokines involved in granuloma formation?
একটা হলো আমরা বললাম যে মনোসাইট, গ্রানুলোসাইট, মনোসাইট, জিএমসিএস, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা একটা। এটা হলো করে কাজটা ওই যে বোন ম্যারোকে স্টিমুলেট করে এই মনোসাইট লিনিয়েজ যে সেলগুলো এটা বেশি তৈরি করে, গ্রানুলোসাইট, মনোসাইট। তারপরে তোমার হলো মনোসাইট কেমোট্যাকটিক ফ্যাক্টর, ওটা কি করে মানে নিউট্রোফিল কি বলে ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর বলে, কিন্তু মনোসাইট কেমোট্যাকটিক প্রোটিন বলে, এমসিপি। হ্যাঁ, ওটা মনোসাইটকে ওখানে নিয়ে আনে। তারপরে এটা হলো মনোসাইট অ্যাক্টিভেশন ফ্যাক্টর, যেটা গামা ইন্টারফেস। আবার কতগুলো আছে মনোসাইট মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, এটাও আছে। So these are the factors which take place. These are the factors which helps in formation of granule. অনেক সময় জিজ্ঞাসা করে আর কি কি, গামা ইন্টারফেরন তো বলতেই হবে। তাহলে এখানে আমরা যদি জিজ্ঞাসা করি what is reticular cell, it is a modified macrophage. Why it is modified? It is prolonged stimulation that is gamma interferon. ঠিক আছে, এসব কথা। আর আরেকটা কথা আছে যে টিউবারকুল আর গ্রানুলোমা দুটোর মধ্যে ডিফারেন্স কেউ তো জিজ্ঞাসা করতে পারে, যেহেতু তোমাদের প্যাথোলজিতে পড়ানো হয়। যদি কেজিয়েশন থাকে দ্যাট ইজ কল্ড টিউবারকুল। টিউবারকুল ইজ এ গ্রানুলোমা, ঠিক আছে। আর কেজিয়েশন না থাকলে এটা গ্রানুলোমা কন্টেনিং কেজিয়েশন, সেন্ট্রাল কেজিয়েশন ইজ টিউবারকুল, ঠিক আছে। কেউ বলতে পারে কোথাও কত লিগালি প্রডিউসেস টিউবারকুল। Tubercle is nothing but the granuloma having central cageation. বলো এবার তোমাদের আর কোনো কোয়েরি আছে কিনা? হাইপারসেনসিটিভিটি আমি তো মনে করেছিলাম যে পড়াইতে পারবো কিনা, হয়ে গেল। স্যার এবিও ইনকম্প্যাটিবিলিটি কি রেসেস ইনকম্প্যাটিবিলিটি প্রিভেন্ট করতে পারে? গুড, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবিও ইনকম্প্যাটিবিলিটি ক্যান প্রিভেন্ট আরএইচ ইনকম, এটাই তো প্রশ্ন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ধরো আমি একটা গল্প বলি, সেটা হলো আমার ফুফু শাশুড়ি, ওনার বয়স হলো 84-85 এরকম বছর যখন বয়স, তখন ওনার সিভিয়ার এনিমিয়া হলো, ব্লাড দেওয়ার দরকার হলো, হিমোগ্লোবিন 4। ব্লাড দিকে দেখা গেল যে ওনার আরএইচ নেগেটিভ, ঠিক আছে। কিন্তু ওনার ছেলেরা 4 সন্তান সবাই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল, সবাই কিন্তু মানে ও নেগেটিভ উনি, বাচ্চারা কেউ এ কেউ বি, এরকম কারোরও কিন্তু এরকম কোনো সমস্যা নেই। কিভাবে বাঁচলো তারা? হ্যাঁ, এটা হলো এখানে যে একটা কথা চিন্তা করতে হবে, যে যেটা তুমি বললা যে আরএইচ এবিও ইনকম্প্যাটিবিলিটি প্রিভেন্টস আরএইচ ইনকম, এটা হলো প্রথম কথা। এটা আমি এক্সপ্লেন করছি। এবিও ইনকম্প্যাটিবিলিটি হ্যাজ সাম প্রোটেক্টিভ রোল এগেইনস্ট আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। ধরো যে বাচ্চা মা হলো ও গ্রুপ, বাচ্চা এ গ্রুপ, ঠিক আছে। ডিউরিং সেপারেশন অফ প্লাসেন্টা বাচ্চার এ গ্রুপের ব্লাড মায়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে। মায়ের মধ্যে তো অ্যান্টি এ আছে না, মা তো ও গ্রুপ আছে কি নাই? জি স্যার। আইজিএম তো রেডি, তাই না? আর আরএইচ এর এগেইনস্টে যদি সেন্সিটাইজ হতে হতো তাহলে সময় লাগতো, ওটা প্রসেস করবে, প্রেজেন্ট করবে, তারপরে টি সেল অ্যাক্টিভেশন হবে, টি সেল গিয়ে ইন্টারলিউকিন 4-5 তৈরি করবে, বি সেল অ্যাক্টিভেট করবে, এইসব, তাই না? সময় লাগবে। কিন্তু এটা তো রেডি, একদম অ্যান্টিবডি আইজিএম টাইপ, যেহেতু মা ও গ্রুপ, ঠিক আছে। তো ওই অ্যান্টিবডিটা গিয়ে যে কয়টা আরবিসি ঢুকলো তার সাথে বাইন্ড করে ওটাকে নিউট্রালাইজ মানে এলিমিনেট করে দিল, যার ফলে আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে সেন্সিটাইজড হওয়ার সুযোগ করে। বোঝা গেছে কিনা? ইমিউনোলজি কিন্তু বোঝার ব্যাপার। আমি আরেকবার বলছি, আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতে কি হয়, ফার্স্ট প্রেগন্যান্সিতে কিছু হয় না, কিন্তু ডিউরিং সেপারেশন অফ প্লাসেন্টা সাম অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার ইন ম্যাটারনাল সার্কুলেশন, এবং এই আরএইচ অ্যান্টিজেনটা তখন প্রসেস করে ম্যাটারনাল যে অ্যান্টিজেন প্রসেস করে প্রেজেন্ট করে
হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হবে, ইন্টারলিউকিন 4-5 তৈরি হবে, হয়ে তারপরে বি সেল অ্যাক্টিভেট করে প্লাজমা সেল হবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, কিছু মেমোরি সেল হবে, একটা সময় যায়, তাই না? কিন্তু যদি মার বডিতে যেহেতু অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, মা তো ও গ্রুপ, তাই না? অ্যান্টি বি দুটোই আছে, এ গ্রুপের ব্লাড ঢুকে গেছে, উইদিন মিনিটস এই অ্যান্টি এ অ্যান্টিবডিতে গিয়ে এ গ্রুপের অ্যান্টিজেনের সাথে এবিও অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, করে কি করবে, এটা এলিমিনেট করে দিবে। যে কাজটা অ্যান্টি ডি করে, আমরা বাচ্চা হওয়ার পরে আরএস নেগেটিভ মাকে যে অ্যান্টি ডি দেই, তাই না? ওটা কি কাজ করে? এই কাজটাই করে, গিয়ে যে কটা আরবিসি ঢোকে সে আরবিসির সাথে বাইন্ড করে এটাকে এলিমিনেট করে দেয়, যার ফলে বডি আর ওই এগেইনস্টে সেন্সিটাইজ হতে পারে না, ঠিক আছে? ওই কাজটা কিন্তু ওখানে এই যে আইজিএম অ্যান্টি এ আইজিএম ওটা করে দিচ্ছে। বুঝা গেছে কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সবাই বুঝছো? জি স্যার। একটু চিন্তা করো, কারণ আমরা যে কাজটা করি আরএসডি দিয়ে বাচ্চা হওয়ার পরে দিয়ে দিলাম, মানে যে কটা আরবিসি ঢুকলো আমরা অ্যান্টি আরএসডি দিয়ে দিলাম, ওই কটা আরবিসির সাথে গিয়ে বাইন্ড করলো, এটা এলিমিনেট করে দিল, যার ফলে মায়ের বডি আর সেন্সিটাইজড হতে পারলো না, ওর এগেইনস্ট অ্যান্টিবডি হলো না, মেমোরি সেল হলো। ওই কাজটা এখানে আইজিএম এ অ্যান্টিবডি থেকে করে ফেলছে উইদিন মিনিটস, যার ফলে ওটা এলিমিনেট হয়ে যাচ্ছে। এই জন্যই যে এবিও ইনকম্প্যাটিবিলিটি বলা হয় ক্যান প্রিভেন্ট আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে? এটা আমরা পোস্ট গ্রাজুয়েটদের কোশ্চেন করি, তোমাদের যারা খুব ভালো করবে তাদের হয়তো আমরা স্যার এনটিডি দেওয়া হয় না তখন আর? হ্যাঁ অ্যান্টিডি, ও আচ্ছা, না দেওয়া তো দিতেই তো হবেই, কিন্তু কখনো কখনো মানে এই যে আমি যেটা আমার শাশুড়ির দিলাম এক্সাম্পল দিলাম, সব ক্ষেত্রে কিন্তু হয় না। হ্যাঁ, কখনো কখনো আমরা জানি না, কিন্তু বাচ্চা গ্রামে গঞ্জে তো অনেকে জানি না, তাই না? ব্লাড গ্রুপিং করে না, আর এইচ নেগেটিভ তো তাদের বাচ্চা বেঁচে যাচ্ছে কিভাবে? এভাবে। বুঝে গেছে? জি স্যার। তাহলে এই হলো, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন আছে? স্যার টাইপ গ্রানুলোম্যাটোসিসটা একবার বলবেন? কোনটা? ওয়েজেনার্স গ্রানুলোম্যাটোসিস। ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস আমি বলতে চাচ্ছিলাম না, তোমাদের ব্রেনটা ক্লামজি করতে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অ্যান্টিজেন ডাব্লিউবিসি এর মধ্যে থাকে, ঠিক আছে নরমালি, কিন্তু ওই যখন একটা সময় আসে ওই ডিজিজটা হলে অ্যান্টিজেনটা বাইরে এক্সপ্রেস, তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি, সিয়াঙ্কা। হ্যাঁ, মানে ওইটা যদি হয়, এটা ডাব্লিউবিসি থেকে ডাব্লিউবিসির একটা কম্পোনেন্টের এগেইনস্টে অ্যান্টিবডি, ঠিক আছে? তো ওইটা পজিটিভ হলে ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস, আর যদি ওটা নেগেটিভ হয় তাহলে ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস না। যেটা কনফিউশন হয় এসএলইর সাথে, যখন নেফ্রোলজি ডিপার্টমেন্ট বিশেষ করে এসএলইর সাথে এই যে ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস দুটোই কিন্তু কিডনি ইনভলভ, দুটো তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবে? সিয়াঙ্কা পজিটিভ হলে ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস, আর অ্যান্টি ডিএসডিএনএ যদি পজিটিভ হয়, সিয়াঙ্কা নেগেটিভ, তাহলে এটা এসএলই। এভাবে করে ওটা, আর মাথা তোমাদের ক্লামজি করতে যাবে, ওটা পরীক্ষা আমরা ধরিও না, ওটা পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে? যতটুকু আমি বললাম কথা, হ্যাঁ, এইটুকু কথা তোমরা কি লিখতে পেরেছো কিনা? আমি তো খুব অল্প কথা লিখেছো না? জি স্যার। হ্যাঁ, তো এগুলা বই পড়ে বোঝা কঠিন, ধারণা কঠিন, নেওয়া কঠিন, কিন্তু ক্লাসটা না করলে হবে না। এখন একটু বই পড়ো, দেখবা যে আরো সব হবে। আর যদি না পড়তে পারো, এই যেটুকু বলেছি বই পড়ে এইটুকুই জাস্ট ধারণ করো, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো স্যার, যে টাইপ 4 এ স্যার ওইটা তো ইন্টারসেলুলার অর্গানিজম, মানে হ্যাঁ, সেলের মধ্যে থাকছে, তো ওইটা তারপরে আসলে প্রেজেন্ট হচ্ছে কিভাবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা? ইন্টারসেলুলার অর্গানিজম ম্যাক্রোফেজের মধ্যেই তো থাকে, তাই না? ম্যাক্রোফেজেরও তো একটা লাইফ আছে, তাই না? মরে গেল। অথবা জি স্যার। ব্যাকটেরিয়ারও তো একটা লাইফ আছে, সে মরে গেল। ব্যাকটেরিয়া যখন মরে গেল, তখন ওর অ্যান্টিজেনটা নিয়ে সে প্রসেস করে প্রেজেন্ট করবে। স্যার বিষয়টা কি এরকম হইতে পারে যে মানে এনকে সেল এখানে ওই সেলটাকে আগে প্রথমে ডিস্ট্রয় করবে, না না না, ওরকম না, ওরকম না যে তোমার
সেলের মধ্যে ম্যাক্রোফেজ তো সারা জীবন বাঁচবে না, আর ওই সেলটা মানে কি বলে ব্যাকটেরিয়া তো একটা ব্যাকটেরিয়া সারা জীবন বাঁচবে, ও মাল্টিপ্লাই করে, তাই না? পুরাতন গুলো মরে যায়, নতুন গুলো থেকে যায়। বুঝছো তো কথাটা? জি স্যার। তো এরকম ডেড ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া কোনো পার্টের এগেনস্টে তখন এটা প্রসেস করে প্রেজেন্ট করে, তার এগেনস্টে বডি মানে ওই যে হেল্পার টি সেল গুলা সেন্সিটাইজড হয়ে, সেম মেকানিজম সব অ্যান্টিজেনের সাথে। এবং এই জন্য তো এত টাইম লাগে মেবি এটার জন্য, মানে যেহেতু আগে ব্যাকটেরিয়াটা মারা যাবে তারপরে এটা প্রেজেন্ট করবে, মানে এই জন্য এইটা ডিলেট টাইপ, এই জন্য কি বলা যাবে? না না, ডিলেট টাইপ অন্য জিনিস। ডিলেট টাইপ মানে এটা হলো রিঅ্যাকশন স্টার্টই হয় দেরি, হ্যাঁ, সেলগুলো আসবে ওই সময় তো প্রেজেন্ট করছে না, সেন্সিটাইজড তো হয়ে আছে, প্রথমবার এটা হয়। হেল্পার টি সেল তো সেন্সিটাইজড হয়েই আছে, বুঝছো না? গেল, যাওয়ার পরে আবার হতে পারে এটা প্রেজেন্ট হতে পারে, কিন্তু কথা হলো যে এটা মানে স্টিমুলেট করবে হেল্পার টি সেলকে, হেল্পার টি সেল আবার প্রডিউস করবে কতগুলো সাইটোকাইন, সেগুলা গিয়ে আবার ম্যাক্রোফেজকে নিয়ে আসবে, এরকম। এই জন্য যদি এটা ওই তুমি যেটা বলছো যে প্রসেস করা প্রেজেন্ট করার জন্য ফার্স্ট টাইম, প্রথমবার এটা সেন্সিটাইজেশন ফেজে, সেন্সিটাইজেশন ফেজে, ইফেক্টর ফেজে কিন্তু আর প্রসেস করা প্রেজেন্টের কোনো দরকার নেই। এটা বুঝে গেছে কিনা? প্রত্যেকটা হাইপার সেন্সিটিভিটি কিন্তু একটা সেন্সিটাইজেশন ফেজ আছে, একটা ইফেক্টর ফেজ আছে। সেন্সিটাইজেশন ফেজ যেমন টাইপ 1 এর কখন থেকে, যখন মাস সেলের সারফেসে গিয়ে লেগে গেল, তাই না? ওইটা। আর যেমন টাইপ 2, টাইপ 3 এগুলো কখন? অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত, এটা হলো সেন্সিটাইজেশন ফেজ। তারপরে হলো তোমার ইমিউন কমপ্লেক্স অ্যান্টিবডি তৈরি টাইপ 2, টাইপ 3। 4 এর হলো এই যে কি বলে হেল্পার টি সেলের যে ইফেক্টর এবং মেমোরি সাইটোটক্সিক টি সেলের ইফেক্টর এবং মেমোরি এ হওয়া পর্যন্ত সেন্সিটাইজেশন। তারপরে হলো সাবসিকুয়েন্ট এক্সপোজার, হলো ইফেক্টর। অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, ওখানে যদি সাবসিকুয়েন্ট এক্সপোজার হয় তখনই এর সাথে বাইন্ড করে তখন ইমিউন কমপ্লেক্স হলো ডিপোজিট হলো। এটা হলো মাস সেলের সারফেসে গিয়ে করলো, ডিগ্রানুলেশন করলো, এখানে ঢুকে ওই যে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করলো, এরকম ব্যাপারটা। সাবসিকুয়েন্ট এক্সপোজার, ঠিক আছে? প্রথমবার সেন্সিটাইজেশন হয়ে থাকবে। আমরা হাইপার সেন্সিটিভিটি ডেফিনিশনে তো আছে, তিনটা কথা আছে না? কি কি হাইপার সেন্সিটিভিটি ডেফিনিশনে তিনটা ইম্পর্টেন্ট কথা, একটা ছুটে গেলে হবে না। কি কি? Exaggerated or inappropriate immune response, subsequent exposure of an antigen, Subsequent exposure of antigen, আর host tissue damage. ঠিক আছে? এমনি রিঅ্যাকশন খালি হলেই হবে না, অনেক হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না, কাজে ওইটা হাইপার সেন্সিটিভিটি না, আমরা বলবো না। তাহলে হাইপার সেন্সিটিভিটি অনেকগুলো ডিজিজও কিন্তু আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে বিশেষ করে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এবিও ইনকম্প্যাটিবিলিটি, যেগুলো কমন, এগুলো হলো কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপশনটা ক্লিয়ার থাকলে অনেক কিছু ক্লিয়ার না, অনেকের আমরা দেখি তো, আমরা পোস্ট গ্রাজুয়েশনের ক্লাসও তো নেই ইমিউনোলজি, ওই ডাক্তার স্যারদের ক্লিয়ার না। তবে এখান থেকে যারা পাশ করে গেছে এদের কি, হ্যাঁ, এখান থেকে যারা আমার হাত দিয়ে যাচ্ছে তাদের ক্লিয়ার, কিন্তু যারা অন্য জায়গা থেকে আসছে তাদের ক্লিয়ার না, একদম জগা কিছু। তো যাই হোক, এটা ধরো যে তোমরা ভালো করবো আশা করি। যারা যারা ছিলা, কতজন ছিল এখানে? আছে 24 জন। আর কই কত ক্লাসে না বেশি ছিল? এদের ছুটি শুরু হয়ে গেছে নাকি? 139 জন ছিল, অনেকে মানে লিভ নিছে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোয়ারি আছে কিনা? আচ্ছা শোনো, তোমাদের তো নোটিশ দিয়ে দিয়েছে প্রিন্সিপাল, হ্যাঁ? কবে থেকে? 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। দেখেছো নাকি নোটিশ? 27 তারিখ থেকে ক্লাস হবে, হ্যাঁ? আমরা এখন নোটিস পাইনি। সমস্ত ক্লাস বন্ধ থাকবে 17 তারিখ মানে শনিবার, মানে আজকে মানে লাস্ট ছিল ক্লাস। আর 17 তারিখ থেকে আমি তো মনে করছিলাম 17 তারিখ ক্লাস নেওয়ার পরে বন্ধ করবো, ঠিক আছে? 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বন্ধ দিয়েছে।
27 তারিখ থেকে যথারীতি ক্লাস। স্যার 5 তারিখে তো এক্সাম, কতদিন ক্লাস চলবে? আচ্ছা শোনো, তোমাদের সেকেন্ড ডোজ পিএল দিবেন না আমাদের? তোমার তো একটু CB আছে। preparation class বাদ। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাইক্রোবায়োলজি ক্লাস অফ হয়ে গেল। ইমিউনোলজি Thank ক্লাসে you, তো sir. বাকি ছিল, ইমিউনোলজি ক্লাসে তো বাকি ছিল। তোমরা যদি ওই যে আমি ওদের বলেছিলাম কাকুলি এবং আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের যে জেনারেল ব্যাকটেরিওলজি যদি তোমরা রিভিউ ক্লাস করতে চাও করতে পারো, লাভ হবে। যদি করতে চাও তাদের সাথে যোগাযোগ করো, কিন্তু ছুটি হয়ে গেল 28 তারিখ থেকে, 27 তারিখ থেকে। এটা করলে লাভ হবে। দেখো, আর তোমাদের এখানে ভ্যাকসিন দেওয়ার ডেট কবে? স্যার, স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমাদের এই যে হাইপার সেন্সিটিভিটি, এটার যে আইটেমটা আছে এটার সাথে তো হচ্ছে টলারেন্স, তারপরে অটো ইমিউন ডিজিজ, এই টপিক গুলো আছে স্যার। তাহলে হ্যাঁ। আচ্ছা হাইপার সেন্সিটিভিটি হোক, আমি তোমাদের 28 তারিখ কি বার, টলারেন্স অটো ইমিউনিটি টলারেন্স বেশি পড়াবো না, অল্প আজকে আমি বলে দিতে পারতাম আগে মনে করি। স্যার 28 তারিখ বুধবার। বুধবার, হ্যাঁ আচ্ছা বুধবারের সকালে ক্লাসটা যদি পারি আমি নিয়ে নিব, ঠিক আছে? টলারেন্স অটো ইমিউনিটি, ঠিক আছে? হ্যাঁ এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন একটা টপিক ছিল, ওগুলো পরে, ওগুলো এখন আর সময় নেই। তাহলে স্যার ওগুলো হচ্ছে এইটা না। আচ্ছা ওগুলো আমি তোমরা যদি পড়তে চাও 28-29 তারিখে আমি পড়াই দিতে পারি, দরকার এগুলো, খুব দরকার যদি আমার সময় থাকে। হ্যাঁ তাহলে তো তোমাদের পরে পরীক্ষা হবে, আর যেটা পড়ানো হয় না সেটা তোমাদের ইয়েতে থাকবে। জি স্যার, ওইটাই জিজ্ঞেস থ্যাংক ইউ করতেছিলাম। সো মাচ স্যার। ঠিক আছে, যেটা আমরা পড়াতে পারবো না সেটা আর থাকবে না, পরে আমরা পড়িয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। আর আমি যেটা বলছিলাম তোমাদের ভ্যাকসিনেশনের ডেট কবে, সেকেন্ড ডোজ? স্যার এখন তো শিওরলি কিছু বলে নাই। জি স্যার, ওটা তো যার যার ডিস্ট্রিক্টে এরকম দিতে বলছিল মেবি। তাই নাকি? জি স্যার, আমাদের এই যে সুরক্ষা বিডিতে রেজিস্ট্রেশন করতে বলছিল। জি স্যার, তোমার এই যে নিছো? লকডাউনের vaccine কারণে নিছো? সবাই যাইতেও পারবেন না। তোমার নিছো? না স্যার, রেজিস্ট্রেশন করছি বাট ভ্যাকসিন তো এখনো দেওয়া হয়নি। রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, কিভাবে করলা? স্যার অনেকের যেটা সমস্যা হয়েছে, আমাদের কোঅর্ডিনেশনের জন্য হাফিজ স্যারের সাথে যোগাযোগ করা হচ্ছে। স্যার বলেছেন আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল স্টুডেন্ট সেকশন থেকে, তো ওই ফর্মে হচ্ছে সবাই ডাটা ফিল আপ করে জমা দিয়েছে যে কারা হচ্ছে আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে বা কারা সিনোভ্যাকের ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজ কোথা থেকে নিবে। তো বেশিরভাগেরই স্যার দেখা যাচ্ছে যে 26, 27, 28 ইভেন হচ্ছে 1 তারিখ পর্যন্ত, মানে অনেকের সেকেন্ড ডোজ নেওয়ার কথা ছিল ডেট, ফার্স্ট ডোজে যেহেতু 1 মাস পরে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখনো তো ওভাবে রেজিস্ট্রেশনই করতে পারেনি। তো স্যাররা বলেছেন যে স্যাররা এই যে ইনফরমেশন কালেক্ট করে পরবর্তীতে সব ডিস্ট্রিক্টে ওনারা হচ্ছে পাঠিয়ে দিবেন, মানে নিকটস্থ যে সেন্টার আছে সেখান থেকে যেন দিয়ে নিতে পারে। আর যারা ঢাকায় আছে ওরা হয়তো ঢাকায় নিবে না, এখনো মানে ব্যাপারটা পুরোপুরি সমাধান হয়নি স্যার আসলে। আর তোমরা তাহলে ফার্স্ট ডোজ নিয়েছো না? জি স্যার। ফার্স্ট ডোজ তো নিয়েছো? জি স্যার, ফার্স্ট ডোজ তো নেই। আমি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটাই নিয়েছিলাম, আমার সেকেন্ড ডোজও কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে নিয়েছিলাম, কিন্তু না, আমার তোমার- এখনো হচ্ছে সার্টিফিকেটই দেয়নি, মানে এরকম কেন? প্রবলেম হয়েছে অনেকটা। ওটা তোমার আমাদের- বয়সটা আর কি? না স্যার, অ্যাকচুয়ালি আমার যেদিন সেকেন্ড ডোজ নেওয়ার কথা ছিল, আমি এর আগের মাসে হচ্ছে স্যার কোভিড পজিটিভ ছিলাম। তো ও, মানে 28 দিন পরে নেওয়ার কথা, তো আমার সেকেন্ড ডোজটা যে তারিখে নেওয়ার কথা ছিল আমি তার 10 দিন পরে নিয়েছি, ও, কিন্তু কোনো কারণে ওরা ডাটাটা সার্ভারে আপলোড করে না। এই কারণে ওটা বলতে হবে, বললে ওটা পেয়ে যাবা, ওটা পেয়ে যাবা। এরকম কত পার্সেন্ট অ্যাস্ট্রাজেনেকা নিয়েছিলেন? স্যার আমি নিয়েছিলাম, স্যার আমি কম সংখ্যকই নিয়েছে স্যার। খুবই কম জন, কারণ তখন তো সবার এনআইডি ছিল না। হুম, তখন আমার প্রফ চলতেছিল, তো এই জন্য সবাই নিতে পারে নাই। বুঝতে পারছি। ঢাকাতে কতজন স্টুডেন্ট আছে আনুমানিক? 200? স্যার ঢাকার লোকাল স্টুডেন্ট প্লাস কয়েকজন হয়তো যারা হলে আছে স্যার, মানে সংখ্যা হয়তো বা 40-50-এর বেশি হবে না। বেশিরভাগই সবাই মানে নিজ নিজ বাসায় এখন। বুঝলাম, ঢাকাতে মাত্র 40-50 জন? স্যার মেয়েদের হলে মানে কেন- আমাদের খুব কম আমরা আছে কেন বলছি ছেলেরা। যে আমরা তোমরা তো দেখছো মনে হয় যে আমরা অ্যাস্ট্রাজেনেকার ফার্স্ট ডোজ দেওয়ার পরে এবং সেকেন্ড ডোজ দেওয়ার পরে কত পার্সেন্টের অ্যান্টিবডি তৈরি হয়েছে দেখেছো টিভিতে?
জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা আমরা করেছি তাই না? তো আমাদের এই ভ্যাকসিনের এগেনস্ট আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু স্টুডেন্ট যদি না থাকে তাহলে আমরা কেমনে করবো, তাই না? ঢাকাতে যদি থাকে যারা, 200 স্টুডেন্ট থাকলেও আমরা ওই 200 এর মধ্যে নিয়ে নিতে পারি, এবং সেকেন্ড ডোজ দেওয়ার আগে আমাদের এই ভ্যাকসিনটা মানে ব্লাডটা দিতে হবে। আমরা চিন্তা করছিলাম কি করবো। মানে তোমাদের ব্যাচে 40 জনের মতো আছে, তাই তো? জি স্যার। ফিফথ ইয়ার, থার্ড ইয়ার, ওদের তো অনেক আছে। জি স্যার, অন্যান্য সিনিয়ররা তো হয়তো আছেন অনেকে। না ঠিক আছে। তোমাদের কি যে ইয়েটা শেষ হয়ে গেছে নাকি? থার্ড ইয়ারে করে আসছো? ও আচ্ছা, তোমরা তো পরীক্ষা দিচ্ছ। যারা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠলো না একটা ব্যাচ, নাকি তোমরাই উঠলাম? আমরাই উঠলাম স্যার। তোমার যে আরএফএসটি কি অবস্থা? স্যার আমাদের আরএফএসটি স্টাডি ট্যুর এগুলো বিএসএম নিউক্লিয়ার মেডিসিনে স্যার যাওয়া হয়েছিল স্টাডি ট্যুরের জন্য। হ্যাঁ, হয়ে গেছে ওটা। তোমরা ইয়েতে জমা দিছো, যে একটা লিখে জমা দিতে হয় না? কত মার্ক যেন আছে ওটাতে, ওই যে একটা রিসার্চ পেপারের মতো জমা দিতে হয়। জি স্যার, জমা দিন। হ্যাঁ, দাও নাই? জি স্যার, জমা দেওয়া হয়েছে। পরীক্ষার সময় দিয়েছে। দিয়েছি না? স্যার আমাদের যেহেতু হচ্ছে মানে করোনা পরিস্থিতির কারণে আমাদের মানে লাস্ট মোমেন্ট আরপিএসটিতে যাওয়া হয় নাই, তো আমরা মানে হোম সেটিং এ সবাই ডাটা কালেক্ট করে সার্ভে রিপোর্ট বানিয়ে জমা দিয়েছিলাম স্যার। বুঝতে পারছি। তো ঠিক আছে, তোমরা যদি রোববারে ক্লাস ওই 28 তারিখে ক্লাস করতে চাও, আমাকে কিন্তু জানাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। জানাবো। ঠিক আছে, কারণ হলো পরে তো ওই ক্লাসগুলো একবার ইমিউনোলজি অফ হয়ে গেলে আর আবার শুরু করা মুশকিল, দেখো না ব্যস্ত হয়ে যাই। কিন্তু তোমার ওই ক্লাসগুলো আগে হওয়ার কথা ছিল। তোমাদের দুটো ক্লাস, একটা হলো টলারেন্স অটো ইমিউনিটি, আর হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, তাই না? দুটো ক্লাস থাকে। তোমরা যদি 28 29 দুটো ক্লাস করো আর আমি যদি নিতে পারি, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে ইমিউনোলজি। ঠিক আছে? আর পরীক্ষায় ওগুলো থেকে বেশি আসবে না, ওগুলো আসলে গরম গরম। স্যার এক্সামের আগে ওই কদিন স্যার আপনি বললেন না যে আমাদের একটু রিভিউ দু একটা হলে ভালো হয়েছে। আচ্ছা, রিভিউ তাহলে তো ওই যে কাকুলি ম্যাডাম এর সাথে একটু আলাপ করে নিও। হ্যাঁ, জি স্যার। আমি বলে দিব যে তোমাদের রিভিউ ক্লাস যদি হয়, থার্ড ইয়ারে যেগুলো হয়ে গেছে সেগুলো। জি স্যার, নতুন করে আইটেমের খবর কি তোমাদের? আইটেমের স্যার আইটেম আমাদের ইমিউনোলজির শেষের গুলোই বাকি আছে স্যার। আপনি যে পড়াচ্ছেন মানে আমরা বাকি শুধু। এই তিনটা না? আচ্ছা, জি স্যার। এই তিনটা তাহলে আমার মনে হয় পড়িয়ে দেওয়া ভালো। হ্যাঁ, এটা অ্যাসেসমেন্ট পরীক্ষা কি আছে, এটা তো হবে। আর আমি পড়াই দিলে তো তখন পড়াও হয়ে গেল নাকি? জি স্যার। জি স্যার, পড়াই দিলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে যদি সময় থাকে তোমরা আমাকে 27 তারিখে ওই যে ফোন করে না, ওর নাম কি যেন ছেলেটা? ইউসুফ। হ্যাঁ, ইউসুফ যেন আমাকে জানায় 26 তারিখের দিকে, 25 তারিখে যেন জানায়। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, প্যাথোলজি কি ওদের ক্লাস ওই ক্লাস হবে না, অফ করে দিবে? প্যাথোলজি তো এটা এখনো ডিসাইড করা হয় না। ওদের কি অবস্থা এই কোর্সে? কোর্স তো আমাদের সিস্টেমিক চলতেছে স্যার এখন। তোমাদের ব্যাকটেরিওলজি আইটেমের কি খবর? কমপ্লিট? জি স্যার। গুড, তাহলে ইমিউনোলজি ক্লাস হবে তো। ঠিক আছে, 28 তারিখ 29 তারিখ ইমিউনোলজি ক্লাস হবে, 27 তারিখ 28 তারিখ। তারপরেও তো তোমাদের থাকবে এক সপ্তাহ, তাই না? আর ওই সময় যদি তোমরা রিভিশন ক্লাস চাও ব্যাকটেরিওলজি, তো হবে। এটা আমি ওই সময় দুটো ক্লাস নিয়ে নিব। এটা বেশি পড়াবো না, কিন্তু যতটুকু পড়াবো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কথা শেষ। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মুবারক সবাই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক।